প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টের পরিবর্তে ডিভোর্স পেপার পেয়ে এক টুকরো পাথরের ন্যায় দাঁড়িয়ে আছি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়েছি। শুধু যে ডিভোর্স পেপার পেলাম তা না, সাথে ইরা নামক আদির ভালোবাসাও দেখতে পেলাম। কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আমার নিজের চাচাতো বোন এমন করে আমার স্বপ্ন দেখতে পারবি, কিন্তু আদিত্য চৌধুরী বউ হতে পারবি না। ওই যোগ্যতা তোর নেই। আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল আদি। বসা থেকে উঠে পা জড়িয়ে ধরলাম। আদি প্লিজ, আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বড্ড ভালোবাসি তোমায়। আমাকে এক লাথি দিয়ে সরিয়ে তাহলে মরে যা। তোকে তো দেখার আমার কোনো শখই নেই। তো বেঁচে থেকে কি করবি? মরে যা। আর আমার রুচি এতটা খারাপ না আমি তোকে স্পর্শ করব? কার না কার বাচ্চা আমার ঘরে চাপানো হচ্ছে। আদি প্লিজ, আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তাও আমাকে এত বড় অপবাদ দিও না। আমি সারা জীবন তোমার বাসার কাছের লোকের মতো থাকবো, তাও আমাকে ছেড়ে যেও না। অনেক বেশি ভালোবাসি তোমায় আদি। আমার কথার কোনো উত্তর না দিয়ে ইরাকে আরো কাছে টেনে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। আলতো করে কপালে চুমু খেয়ে হাসতে হাসতে গাড়িতে উঠে চলে যায়। নিজের ভালোবাসার সাথে অন্য মেয়েকে দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাকে তুমি উঠিয়ে নাও। আদি আমাকে একা রেখে যেও না। ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি বড্ড একা হয়ে যাব। মাটিতে বসে জোরে চিৎকার করে বলছি, কিন্তু আমার এই আর্তনাদ শোনার মতো কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। সবাই শুধু দেখছে আর আমাকে খারাপ বলছে। কার না কার বাচ্চা পেটে ধরেছে। এখন বড়লোকের ছেলেকে ফাঁসানো প্রাণপণ চেষ্টা করছে। আরে বলিস না, বাবা মা নাই তো, এতিম, তাই তো এমন নষ্ট পথে পা বেরিয়েছে। শাসন ছাড়া থাকলে যা হয়। এসব মেয়েদের জন্য অন্য মেয়েদের বদনামের শেষ নেই। পৃথিবীতে কি হচ্ছে, এমন নির্লজ্জ মেয়ে আমি কম দেখেছি। মানুষজনের এমন কথা শুনে এখানে বসে থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উঠে দাঁড়িয়ে পা বাড়ালাম গন্তব্যহীন পথে। 2 বছর আগে প্রথম যেদিন কলেজে আসি, এই কৃষ্ণচূড়া গাছের নিচেই আমার আদির দেখা হয়েছিল। আর আজ কৃষ্ণচূড়া গাছের নিচেই সব হারালাম। আমি সবে মাত্র উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হয়েছি। নাম পরিণীতা ইসলাম। বাবা মা মারা গেছে সেই ছোটবেলায়। চাচা চাচির কাছেই মানুষ হয়েছি। চাচির অত্যাচার সহ্য করেই থেকেছি। আদি শুধু বলতো, একটু কষ্ট করে থাকো, আমার পড়ালেখা শেষ হলে তোমাকে আমার ঘরে রানী করে নিয়ে আসবো। সারাদিন শুধু তুমি আমার পাশে বসে থাকবে, কোনো কষ্ট দেবো না পড়ি। ইরা আপু আমার সাথে এমনটা করবে স্বপ্নেও ভাবতে পারিনি। এখন কি হবে আমার নিষ্পাপ বাচ্চাটার? বিয়ে করেছি 3 মাস হবে, কিন্তু কথা ছিল আদির মাস্টার্সের রেজাল্ট বের হলেই আদি আমাকে বাসায় নিয়ে আসবে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর এগুলো ভাবতেছি। সিদ্ধান্ত নিলাম আদির বাসায় যাব। আদির বাবা মাকে সব বলবো। সিদ্ধান্ত অনুযায়ী একটা রিক্সাতে উঠলাম। গন্তব্য আদির বাসা। বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে ভেতরে পা বাড়লাম। আদির মা অনিতা চৌধুরী আর বাবা আসাদ চৌধুরী আমার দিকে এগিয়ে আসলেন। কি ব্যাপার, তুমি কে? আমাদের এইখানে কি চাই? আমি সব কিছু খুলে বললাম। পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কিন্তু তারা আমার কোনো কথাই কোনো মতেই বিশ্বাস করতে রাজি না। হঠাৎ সজোরে ছিটকে গিয়ে সঙ্গে থাকা টি টেবিলের সাথে লেগে আমার মাথায় অনেকটা আঘাত পাই, কিন্তু কাটেনি। তাকিয়ে দেখলাম আদি। এখন আমার বাবা মার কাছে আমাকে খারাপ করতে এসেছিস? আমি ইরাকে বিয়ে করে ফেলেছি, আর এ বাচ্চা আমার না। তোর পাপের বোঝা তুই রাখ, আমার ঘরে চাপাতে আসবি না। আদি আমার কথা শোনো। আদি আর কোনো কথা শুনলো না। টেনে হিচড়ে ইরা আপু আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। দারোয়ান দিয়ে আমাকে রাস্তায় বের করে দেয়। কি করবো এখন? চাচির বাসায় যেতেও তো পারবো না। আমি কনসিভ করেছি শুনে বাসা থেকে বের করে দিয়েছে। ইরা আপু তো সব জানে, তাও আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছে। পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই বাচ্চাকে আমি কিভাবে পৃথিবীর মুখ দেখাবো? আমি তো কষ্টে থাকি,
তাহলে বাচ্চাটাকে কিভাবে রাখবো? প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক, কিন্তু কোথায় যাব আমি কোনো ঠিক নেই। পরনে গোলাপি সাদা সংমিশ্রণ একটা শাড়ি, যা আদি আমাকে প্রথম গিফট করেছিল। বলেছিল শাড়িটা কোনোদিন আদিকে না জানিয়ে পরার জন্য। ভেবেছিলাম আজকের এই খবরটা শুনে আদি অনেক বেশি খুশি হবে, আমাকে আদির বাসায় নিয়ে যাবে, সবাইকে জানিয়ে দেবে বিয়ে করেছি। চাচিকেও জোর গলায় বলতে পারবো বাচ্চাটা আমাদের ভালোবাসার ফল। কিন্তু হলো উল্টো। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকাটা সম্ভব না, সুইসাইড করব। আমার সাইড ব্যাগ থেকে একটা ওড়না বের করে নিলাম। একটু দূরে একটা গাছ দেখতে পেলাম রাস্তার সাইডে। গাছে ওড়নাটা বেঁধে নিলাম, ওপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিলাম। আদির মুখটা ভেসে আসছে বারবার। আর না ভেবে ওড়নাটা হাতে নিয়ে ফাঁস তৈরি করলাম। চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। হাত পা নড়াতে পারছি না, শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। পাশ ফিরে তাকাতেই দেখলাম আমার থেকে বয়সে একটু বড়ই হবে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? আমি এখানে আসলাম কেমন করে? আরে রিল্যাক্সে তো, উত্তেজিত হচ্ছ কেন? মুহূর্তেই একটা নার্স এসে বলল, আপনার বোনকে পাশে নিয়ে যেতে পারেন, ওনার তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ডক্টর ওষুধ লিখে দিচ্ছেন, আপনি একটু ঠিকমতো খাইয়ে দেবেন। নার্স চলে যাবার পর মেয়েটা আমার পাশে আসে। আমার নাম ইলা। তুমি ওপর থেকে গাছের ডাল ভেঙে আমার গাড়ির উপর পড়লে। সুইসাইড করতে গেছিলে বুঝি? আত্মহত্যা মহাপাপ, জানো তো। আর নিজেকে শেষ করে দিল তো কোনো সমাধান হচ্ছে না। ওনার এমন প্রশ্নে কি বলবো বুঝতে পারছি না। আমাকে এত ভাবতে দেখে কথা অন্যদিকে নিয়ে গেল। আমাকে ওনার ফোন এগিয়ে দিয়ে বলল, তোমার বাবা মাকে কল দাও। এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, জোরে কেঁদে উঠলাম। আমার পৃথিবীতে কেউ নেই। আরে তুমি কান্না করছো কেন? আজ থেকে তুমি আমার সাথে থাকবে, ছোট বোন হয়ে। আমার ও বাবা মা কেউ নেই, আমিই তোমার সব। হসপিটালের কী সব কথা শেষ করে ফেলবে নাকি? চলো বাসায়। সব ওষুধ কিনে ডক্টরের সাথে কথা বলে নেয় ইলা। পরীকে নার্স কিছু ওষুধ খাইয়ে দেয়, ব্যথা অনেকটা কমে গেছে। পরী গাড়ি থেকে নেমে দেখলো বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। বাড়িতে যাওয়ার সাথে সাথে কলেজের লোকগুলো এসে আমাকে একটা রুমে নিয়ে আসলো, সাথে ইলা আপু এসছে। আচ্ছা শোনো, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম পরিণীতা, সবাই পরি বলে ডাকে। তুমি তো বললে তোমার কেউ নেই। আচ্ছা যাই হোক, আমি রহিমা আর অনিমেষকে বলে দিব তোমার সব খেয়াল রাখতে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানলাম। উনি চলে গেল। যতটুকু বুঝলাম রহিমা এবং অনিমেষ কাজের লোক। আমার খুব চিন্তা হচ্ছে। আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার বাচ্চাটা ঠিক আছে তো? আমার ভালোবাসার শেষ অস্তিত্ব। যদি বাচ্চাটার কিছু হয়ে যায়, আমি বা বেঁচে থেকে কি করব? নিজের যাই হোক একটা ঠিকানা পেলাম। এখন কি আপুকে বলা ঠিক হবে আমি প্রেগনেন্ট ছিলাম? পরে যদি আমাকে বাসা থেকে বের করে দেয়, সবার মতো আপু ভুল বুঝে। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল পরী। সকালে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখলাম খুব সুন্দর একটি ছেলে, পরনে একটা প্যান্ট, নেভি ব্লু কালারের শার্ট, চুলগুলো খুব সুন্দর করে এক সাইড করে রেখেছে, দেখতে লম্বা বেশ। আমার দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। অর্ণব পরি, কালকে ওর কথা তোকে বলেছিলাম। আর পরি ও হচ্ছে আমার ভাই অর্ণব। পড়ালেখা শেষ হয়েছে, আমার সাথে অফিস দেখাশোনা করছে। ও আচ্ছা, তুমি ড্রেস চেঞ্জ করনি কেন পরি? আসলে আপু আমার সাথে তো কোনো ড্রেস নেই। ও আচ্ছা, তাহলে আমার ড্রেস পরো, আমি রহিমাকে বলে দিচ্ছি। শাড়িতেই কিন্তু অনেক এটা বলে অর্ণব চলে গেল। ইলা আপু হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। রাহিমা খালা আমাকে আপুর ড্রেস দিয়ে গেছে, কিন্তু বসে আছি, শাড়িটা খুলতে ইচ্ছে করছে না। এতে যে আমার আদির স্পর্শ আছে, যাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আদির কথা মনে হতে আমার দুনিয়াতে আবার ঝড় উঠতে শুরু করলো। ফোনটা নিয়ে আদির নম্বরে কল করলাম। কয়েকবার কল করতে রিসিভ করলো।
আমি আর আমার হাজবেন্ড খুব সুখে আছি। শুধু তুই মাঝখানে ডিস্টার্ব না করলে খুব খুশি হব। তুমি কি কথা বলো, আমাকে দাও। ইরাপুর কাছে থেকে আদি ফোনটা নিয়ে বলে, তোর মতো মেয়েকে আমি কখনো ভালোবাসিনি। আমার রুচি এতটাও খারাপ না। যার বাবা মা নাই, যার কোনো নিজস্ব পরিচয় নাই, তাকে বিয়ে করবো আমি, এগুলো নিছক স্বপ্ন। আদি প্লিজ আমাকে একটু বোঝো, তোমার বাচ্চার মা হতে চলেছি আমি। তোকে আমি স্পর্শ পর্যন্ত করিনি, আমার বাচ্চা হবে কোথা থেকে? আমাকে মিথ্যা বোঝাতে আসবি না। আদি বিয়ে করেছ আমায়, বাচ্চাটা তোমার। আমাকে দয়া করো, তুমি ইরা আপুকে বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই, শুধু বাচ্চাটাকে তোমার পরিচয় বড় করো। অন্যর পাপ আমার ঘরে চাপাতে বয়ে গেছে, তোর জন্য শান্তিতে থাকতে পারবো না, তাই সিম বন্ধ করে দিয়েছি। আদি প্লিজ আমার কথা শোনো। কলটা কেটে দিল। আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে আছে ভাবতে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হঠাৎ দরজায় নক করলো। তাকিয়ে দেখলাম অর্ণব। হ্যাঁ আসুন। হাতে অনেক। এই ব্যাগগুলোতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে, আরো কিছু লাগলে আমাকে বলতে পারেন। আমাকে আর কোনো কথা না বলতে দিয়েই উনি চলে গেলেন। ব্যাগগুলো খুলে দেখলাম আমার অনেকগুলো ড্রেস, লিপস্টিক, চুড়ি, কাজল, চুল বাঁধার ক্লিপ। অবাক, এত কিছু লাগে? অর্ণব জানে কিভাবে? একটা রেড কালারের ড্রেস পরে বাইরে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছে। আপু জিজ্ঞেস করলো, পরি, আমি তোমাকে এই ড্রেস দেইনি, তাহলে এগুলো কোথা থেকে তোমার কাছে? ও তো কোনো ড্রেস ছিল না। আমি এনে দিয়েছি আপু। ও ভালো তো, আমার কাজ কমে গেল। দেখলি তো আমার সাথে শপিংয়ে গেলি আর কেমন উপকার হলো। বউকেও সব জিনিস কিনে দিতে পারবি। দুজন হাসতেছে, কিন্তু আমি ভাবতেছি যে করেই হোক আমাকে ডক্টরের কাছে যেতেই হবে। পরের দিন সকালে পার্সটা নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম। অর্ণব আর ইরা আপু অফিসে গেছে। এটাই আমার কাছে বেস্ট সুযোগ বলে মনে হয়েছে। হসপিটালে এসে একটা নার্সকে অনেক রিকোয়েস্ট করে শুধু একটা টেস্ট করালাম, বাচ্চাটা আছে নাকি নেই দেখার জন্য। ডক্টর দেখানোর পর টাকা আমার কাছে নেই। নার্সটা টেস্টের রিপোর্ট দেখে বলল, রেজাল্ট নেগেটিভ, মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে। যে বাচ্চাটার জন্য এত কিছু, এখন বাচ্চাটাই হারিয়ে ফেললাম। ওই দিন আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছিল? আমার বাচ্চা নেই তো আমারও বাচ্চার কোনো অধিকার নেই। হঠাৎ পেছনে কারোর স্পর্শ পেলাম। ঘুরে তাকাতেই দেখলাম ইলা আপু। ভয় হচ্ছে খুব। এখন কি উত্তর দিব আমি আপুকে? এই বাসায় এসছি, কেটে গেল 7 দিন। ওই দিন ইলা আপু ডক্টর দেখিয়ে বাসায় নিয়ে এসেছিল। শরীর খারাপের বাহানা দিয়ে বেঁচে গেলাম ওই দিন। কিন্তু একদিন তো সব জানতে পারবে, কারণ সত্য কখনো চাপা থাকে না। এত আপন করে নিল মানুষগুলো, তাদের ভালোবাসার মূল্য রাখতে পারবো তো? বারবার এই প্রশ্নগুলো মনের মধ্যে উকি দিচ্ছে। আরে আপামনি, আপনি এইখানে? রাহিমার কণ্ঠস্বরে আতকে উঠলাম। আরে রাহিমা আপা, এত জোরে কেউ ডাকে নাকি? আপামনি, কতদিন না কইলাম আপনারে আমারে আপা বইলা না ডাকতে। আমি তো আপনার ছোট। আচ্ছা ঠিক আছে, মুচকে হেসে উত্তর দিলাম। আপামনি, আপনাকে ইলা আপামনি যাইতে কইছে। আচ্ছা যাও, আসতেছি। না, আপনাকে সাথে করে নিয়ে যাইতে কইছে। আচ্ছা চলো। আপামনি, আমি আর উনি কালকে আসবো না। কেন? রাহিমার উনিটাকে? এই খাটাস অনিমেষ একটু সমস্যা আপামনি, তাই আর কি। ও আচ্ছা। দুজনে কথা বলতে বলতে ইলাপুর রুমে গেলাম। আরে পরি, চলে এসেছো? কতক্ষণ যাবত আমি আর অর্ণব তোমার জন্য অপেক্ষা করছি। শোনো, কাল থেকে তুমি অর্ণবের সাথে অফিসে যাবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন আপু? আর আমি তো বেশি লেখাপড়া করিনি, মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, সমস্যা নেই, সামনে ভর্তি হয়ে নিবে ভার্সিটিতে। এখন তো অফিসে যেতে কোনো সমস্যা নেই। অর্ণবের বিয়ে হয়ে তো থাকতে পারবে। এই চিকনে চামেলি আমার বিয়ে হবে? কে চিকনে চামেলি? একটু জোরেই বললাম। দেখলে তো আপু যার কথা তার গায়ে ঠিকই লাগছে। কি আমি চিকনে চামেলি? অন্য কেউ এখানে আছে বলে তো মনে হচ্ছে না। যে চিকন কবে জানি বিড়াল মাংসের পিস ভেবে কামড়ে নিয়ে যায়। এটুকু বলে আস্তে আস্তে অর্ণব রুম থেকে চলে যায়। পরের মুখটা দেখার মতো অবস্থায় ছিল। ইলা দুজনের কাণ্ড দেখে হাসছে। রোজ রাতেই অদিকে কল দেয়, কিন্তু আদি বন্ধ করে রেখেছে। যে আদি পরীর সাথে কথা বলার জন্য কনকনে শীতের মধ্যেও বাসার সামনে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়েছিল, ওই আদি আজ কথা না বলার জন্য ফোন অফ করে রেখেছে। ভাবতেই কত কষ্ট পাচ্ছে পরি।
নিজের ভালোবাসার মানুষটির সাথে অন্য মেয়েকে দেখা পৃথিবীর সব থেকে বড় কষ্ট মনে হয়। না, এসব ভাবলে আর চলবে না। ঘুরে দাঁড়াতে হবে পরীকে। আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে। একটা সুযোগও তো দিয়েছে নিজেকে তৈরি করার জন্য, উচিত শিক্ষা দিবে আদিকে। কিন্তু চাইলেও কি ভোলা যায় নিজের অতীতকে? সকালবেলা উঠে রেডি হতে হবে। আর আজকে রাহিমা অনিমেষ আসবে না। ইলা আপু কোনো রান্না পারে বলে তো মনে হচ্ছে না, তাই উঠে নিজে যা পারি রান্না করে নিই। কিচেনে ঢুকতে দেখি অর্ণবও কিচেনে। কি হলো, আপনি কিচেনে যে? অফিসে মিটিং আছে, দ্রুত রেডি হয়ে নিন। আপনি কি রান্না করতে পারেন নাকি? কিচেনে আসছেন যে? না পারলেও আপনার থেকে ভালো পারি চিকনি চামেলি। এই, আপনি আমাকে আবার চিকনি চামেলি বললেন? হ্যাঁ তো কি হয়েছে, বস হয়ে আপনার মনে রাখবেন। কি খাবেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। আমি নিজের কাজ নিজে করতে পারি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রিজ থেকে ডিম বের করে ভেজে নিলাম। ডিমটা প্লেটে রাখার সাথে সাথে অর্ণব নিয়ে নিল। এই, আপনি আমার ডিম নিলেন কেন? আমি জানতাম মুরগির ডিম হয়, আপনারও যে ডিম হয় তা জানা ছিল না। রাগে প্লেটটা টান দিয়ে নিয়ে আসলাম। এভাবে দুজন টানাটানি করতে করতে প্লেটের খাবার নিচে পড়ে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছি। কি করলেন এটা, খাবারটা ফেলে দিলেন? আপনি তো টেনে ফেলে দিলেন। আমাকে রেগে থাকতে দেখে অর্ণব বাইরে চলে গেলেন। আমিও আর রাগে খাবার না খেয়ে রেডি হয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করতেছে কেউ মনে হচ্ছে, তাই দ্রুত গিয়ে দরজা খুলে দেখলাম অর্ণব। সরুন, এত মোটা হয়ে দাঁড়িয়ে আছেন কেন এখানে? আমাকে কি রুমে ঢুকতে দেবেন না? আরে আজব তো, মোটা হয়ে আবার দাঁড়িয়ে থাকে কিভাবে? এই যে খাবার আনলাম, খেয়ে নিন। আমি খাবো না। নাহলে অফিসেও নিয়ে যাব না। ইলা আবুকে বলবো আপনি যেতে চাননি। আমি কখন যেতে চাইছি? তাহলে খেয়ে নিন। অফিসে আসার পর সবার সাথেই পরিচিত হয়ে নিলাম। অর্ণব অফিসে অনেক রাগী মোড নিয়ে থাকে, দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ ফোনে মেসেজ আসলো আদির নাম্বার থেকে মেসেজ দেখে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। পরিণীতা, তুই খুব বোকারে, আমার প্ল্যানিং এর কিছুই বুঝলি না। বলেই অট্টহাসি দিল ইরা। আদির নম্বর থেকে মেসেজ দিলে তুই দ্রুত আসবি, আমি জানি। কি বলছো আপু? হ্যাঁ, তুই কি তোর প্রেগন্যান্সি রিপোর্টটাও একবারও দেখেছিলি? আপন বোন না হতে পারো, তাও আপু। বড় বোন নাকি মায়ের মতো থাকে। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, তাই রিপোর্টটা খুলে দেখায় প্রয়োজন মনে করিনি। ইরা আবারও হাসতে শুরু করলো। পরিণীতা শুধু তাকিয়ে দেখছে। কি বলছে এসব ইরা? দেখো পরি, আমার আদিকে দরকার ছিল, পেয়ে গিয়েছি। এখন তুই আমার কোনো শত্রু না, তাই তো ভুল ধারণাটা ভাঙার প্রয়োজন। আদি আমার, শুধু আমার আদি। আর আমার মধ্যে যে আসবে তারও আমি তোর মতো অবস্থা করব, সে আমার যেই হোক। কি বলছো আপু এসব? শোন, আদি তোকে কখনো স্পর্শ করেনি, কারণ সেদিন রাতে তুই আর আদি পার্টির পর দুজনেই একসাথে ছিলি আমাদের বাগান বাড়িতে। আমি আদিকে আমার রুমে নিয়ে গিয়েছিলাম, তুই অন্য রুমে ছিলি। ওই দিন কি হয়েছিল তোর মনে নেই, কারণ তুই ড্রিঙ্কস করেছিলি, আদি না। তুই পাগলামো করতেছিলি। আমি আদিকে বুঝিয়ে আমার রুমে নিয়ে যাই। তাহলে তুমিই তো বললে আমি প্রেগনেন্ট। তুই তো বোকা, তোকে আমি যা বুঝাতাম তাই বুঝতি। ওই দিন আদি আমাকে কল দিয়েছিল তুই নাকি ড্রিঙ্ক করছিস। ওই সুযোগে আমিও আদির সাথে কথা বলার সুযোগ পেয়ে যাই, তাই আদিকে আমাদের বাগান বাড়িতে তোকে নিয়ে আসতে বলি। আমি জানি তোর রাতের কথা মনে থাকবে না, আর আদির কাছে তোকে খারাপ প্রমাণ করার জন্য এসব করি। আমার প্ল্যানিং অনুযায়ী কাজ হয়ে যায়, আর আদি আমাকে বিশ্বাস করতে শুরু করে, তোকে খারাপ ভাবে। তাই তো আদি বারবার এই কথাই বলে তোকে স্পর্শ করেনি। পরিণীতা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে এসব শুনে। সত্যি সত্যি মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। ইরাকে না দেখলে পরিণীতা হয়তো বা তা বুঝতো না। আদি আমাকে অবিশ্বাস করতে পারলো? হাসালি, আমার কি মনে হয় জানিস, তোদের ভালোবাসা সত্যিই ছিল না। এইটা ভালোবাসা ছিল না, ক্ষণিকের মোহ ছিল। হ্যাঁ হয়তো বাপু। আসলে পড়ি, তোর আত্মসম্মান বলতে কিছুই নেই জানিস তো। কেউ আমার সাথে এমন আচরণ করলে আমি কখনো তার চোখের সামনে যেতাম না। হ্যাঁ, এরা আপু সত্যি বলেছ, আমার আত্মসম্মান নেই,
একবার কাউকে মন থেকে ভালোবেসে দেখো, আত্মসম্মান কি বুঝবে না। সে অবহেলা করলে পৃথিবীটা তোমার কাছে নরক সমতুল্য মনে হবে। এই যে ইরাপু, আমি কষ্ট পেলাম তো কি হয়েছে, অনেক কিছু শিখতে পেলাম। এখন থেকে পরিণীতা আর বোকা থাকবে না। কথাটা বলে আর এক মুহূর্তের জন্য পরি দাঁড়ালো না। বিয়ের জন্য বাসা থেকে চাপ দিত অনেক, পরিণীতা বাবা মা না থাকায়। বসে বসে অন্ন ধ্বংস করিস, কথাটা শুনতে হতো সব সময়। তাই আদিকে বললে বিয়ে করে নেয়। কোনো রেজিস্ট্রি হয়নি, কথা ছিল যখন সবাইকে জানিয়ে দেবে তখন রেজিস্ট্রি করে নেবে। তাও ওই দিন ডিভোর্স পেপার দিয়েছে যদি কখনো কোনো সমস্যা করি। কয়েকদিন আগে পরিণীতা আদির সঙ্গে একটা পার্টিতে গিয়েছিল। বন্ধুদের পাল্লা পরে ড্রিঙ্কস করেছিল। পরিণীতা ড্রিঙ্কস করার পর থেকে আর কিচ্ছু মনে ছিল না, যার ফলে যেভাবে পারে ইরা ভুল বুঝিয়েছিল। হঠাৎ একদিন শরীর খারাপ করেছিল। পরিণীতা শরীর খারাপ দেখে ইরা এক গ্লাস শরবত এনে দিয়েছিল। পরিণীতা না খেতে চাইলে ও জোর করে খাইয়ে দেয় ইরা। এরপর থেকেই বমি শুরু হয়। ডক্টরের কাছে ইরা নিয়ে যায়, আর ইরার প্ল্যান অনুযায়ী প্রেগনেন্ট বলে। মিথ্যে রিপোর্ট দেয়। প্রেগনেন্সির বিষয়ে এত বেশি ধারণা ছিল না পরিণীতার, তাই হালকা বমি হওয়া থেকেই বিশ্বাস করেছিল বাচ্চার মা হতে চলেছে। বিয়ের পর থেকে আদির অবহেলা বেড়েই চলছিল। যত দিন যাচ্ছিল আদি পরীর বিরক্তি ভাবত। আদি কখনো পরীকে স্পর্শ করেনি, এমনকি বিয়ের পরেও না। বলেছিল সবাইকে জানিয়ে বিয়ে করার পর সব হবে, আবার নতুন করে বিয়ে, বাসর, হানিমুন সব। এখন সবই হবে, শুধু পরি নামক মানুষটার জায়গায় ইরা নামক আদির ভালোবাসা থাকবে। এরা সত্যি বলেছে, আদি কখনো পরীকে ভালোই বাসত না। সব ক্ষণিকের মোহ ছিল। নারীর স্পর্শে এলে কি সব পুরুষেই মোমের মতো গলে যায়? প্রশ্নটা বারবার মাথায় ঘোরপাক খাচ্ছে। আদির প্রতি আজ থেকে পরিণীতার কাছে কোনো ভালোবাসা নেই। নিতান্তই আদি একটি ঘৃণা হয়ে থাকবে। কল্পনার জগৎ থেকে পরি নেমে রিক্সার ভাড়া মিটিয়ে অফিসে ঢুকতেই রবিন এসে সামনে দাঁড়ায়। ম্যাম, আজকে আপনার খবর আছে। স্যার অনেক রেগে আছে। একদিন আমি স্যারের কথার অবাধ্য হয়েছিলাম। রেগে গিয়ে এমন এক থাপ্পড় দিয়েছিল, আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। পরে আবার স্যার মাপ চেয়ে নিয়েছেন। তাও রেগে থাকলে স্যার কি করেন নিজেও বলতে পারেন না। এত রাগী উনি, দেখতে তো বোঝা যায় না। আপনাকে অনেক খুঁজেছে মনে হয়, কারণ আপনাকে না পেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল। এখন মাত্র আসলো। দেখেন ঘড়িতে কয়টা বাজে? 4টা অলরেডি বেজে গেছে। সব স্টাফরা চলে গেছে, শুধু আমি আর স্যার আছি। আরে স্যারকে আমি ভয় পাই না। তোমার স্যার আগুন হলে আমি পানি। এটা বলেই দেখি অর্ণব রক্তবর্ণ চোখ নিয়ে আমার পেছন দাঁড়িয়ে আছে। দেখে আমার অনেক ভয় লাগছে। এটা বলার সাথে সাথে রবিন অফিস থেকে বের হয়ে যায়। আল্লাহ, অনেক রেগে আছে। এখন আমার কি হবে? ইলা আপু আর অর্ণবের সামনে চুপটি করে মাথা নিচু করে বসে আছি। পরি, তুমি কোথায় যাও হুটহাট না বলে? এতে আমাদের টেনশন হয়, বুঝো তুমি? আপু সরি, আর কখনো এমন হবে না। হ্যাঁ, আমাকে তো যা ইচ্ছা বুঝিয়ে দিতে পারো, কিন্তু অর্ণবকে কি দিয়ে বুঝাবে? আমি অর্ণবকে কি বলবো? অর্ণবের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না। আমার ভাবনা ছেদ করে ইলা আপু বলে উঠল, অর্ণব, আম্মু কল দিয়েছিল, আমাদেরকে গ্রামে যেতে হবে। আরে পরির উপর এখনো রেগে আছিস কেন? ছোট্ট মেয়ে এত কিছু বুঝে উঠতে পারেনি। কেন পারবে না আপু? অনেকটা বড় হয়েছে। আমি কতটা খুঁজেছি ওকে, তার কোনো হিসাবই নেই। অফিসে গিয়ে উধাও হয়ে গেছে, কাউকে কিছু না বলে। সরি আপু, ওনাকে বলে দাও আর কখনো না বলে কোথাও যাব না। জিজ্ঞেস করো তো আপু, নিজের মুখে কি পছন্দ ধারা যে আমার মুখে পছন্দ হলে কি আপনি খুশি নাকি? হ্যাঁ, মসজিদে সিন্নি যাবো। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না। জানি আমি এতিম, তো এতিমকে কেউ ভালোবাসে না। এটা বলেই পরীর নিজের রুমে চলে গেল। খুব কষ্ট হচ্ছে পরীর, অল্পতেই কষ্ট পায় পরী, কান্নাও আসে অনেক। চুপচাপ রুমে এসে ফ্রেশ হয় না, এসে অর্ণবের এনে দেওয়া জামাগুলো থেকে অর্ণবের পছন্দ আসছে বলতে হবে। হ্যাঁ, না হয় কি আপনাকে পছন্দ করি? পেছনে ঘুরে অর্ণবকে দেখতে পায় পরিণীতা। কারোর রুমে নক না করে ঢুকতে হয় না, জানেন না? আগে জানতাম না, এখন জানলাম। আপনার কাছ থেকে তো অনেক কিছুই শিখলাম। প্রাইভেট পড়াবেন আমাকে? এমন সারের মতো ছেলেকে প্রাইভেট পড়ানোর কোনো ইচ্ছে নেই।
পরিণীতার এমন কথায় অর্ণব রেগে গিয়ে পরিণীতার অনেকটা কাছে চলে আসে। কে ষাঁড়ের মতো? যাকে বলছি সে। কাকে বলেছেন? অর্ণব পরিণীতার অনেকটা কাছে চলে এসেছে। পরিণীতা পেছনে যেতে যেতে দেয়ালে আটকে গেছে। কেমন একটা অনুভূতি হচ্ছে, সব ভুলে যাচ্ছে। এমন মনে হচ্ছে কেন? অর্ণব এক নজরে পরিণীতার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ কথা বলেও এখন দুজনই চুপ। হঠাৎ ফোনটা বেজে উঠল। অর্ণবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পরিণীতা। ফোনের কাছে যায়, ফোনটা হাতে নিয়ে দেখে আদি আর ইরার অনেকগুলো পিক। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোই মুহূর্ত কাটাচ্ছে আদি আর ইরা। আদির প্রতি ঘৃণা চলে এসেছে। এই পিকগুলো আগে দেখলে আমি হয়তো অনেক কান্না করতাম, কিন্তু এখন একটু খারাপ লাগতেছে না। কি দেখছেন ফোনে এত মনোযোগ দিয়ে? কিছু না। রেডি হয়ে নাও, আপুদের বাসায় যাব। একটু পরেই বেরিয়ে যাব, আরেকবার যেন বলার প্রয়োজন না হয়। এরা বলেই অর্ণব চলে যায়। হঠাৎ করে কেন গ্রামে যাবে বুঝতেছে না। যাই হোক, আমি যেহেতু তাদের বলতে গেলে আশ্রিতাই, তাদের ইচ্ছে আমার ইচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে পরিণীত ও নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। ইলা পরীকে নিয়ে পেছনে বসে অর্ণব সামনে ড্রাইভারের সাথে বসে পড়ে। অর্ণব ফোনে কথা বলায় ব্যস্ত। আপু, আপনার ভাইয়া তো কার সাথে কথা বলে? জানি না তো। এত কথা কার সাথে? আর বলবে রিলেশন করে হয়তো। দেখে তো এসব মনে হয় না। সামনে থেকে দেখে কাউকে চরিত্র বিচার করা যায় না। যেমন আমি আদিকে চিনতে পারিনি। কথাগুলো মনে মনে বলল পরি। ইলা আপু ফোন নিয়ে ব্যস্ত, অর্ণব কথা বলা নিয়ে ব্যস্ত। পরিণীতা বেশ নিঃসঙ্গতা অনুভব করছে, তাই ঘুমানোর চেষ্টা করলো সে। নিজেকে হাওয়াতে ভাসছি এমন অনুভব হলো। ভাবলাম স্বপ্ন দেখতেছে, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখলাম আমি অর্ণবের কোলে, কারণ এমন পারফিউমের গন্ধ আমি ওই সময় অর্ণবের কাছে থেকে পেয়েছি। আরে আরে, এত নড়াচড়া করছো কেন? আপনি আমাকে কোলে নিলেন কেন? দাঁড়াও, কোল থেকে নামিয়ে নি, তারপর বলিস সব। নামান, আমি হেঁটে যেতে পারি। চলে এসেছি, তোমার হেঁটে যেতে হবে না। তাহলে নামাচ্ছেন না কেন? এই এত নামান নামান করছো কেন? কতক্ষণ ডাকলাম, ঘুম থেকে ওঠেনি, এখন কেন নড়াচড়া করছো? হে আল্লাহ, কোথায় আনলা আমাকে? এরা যদি আমাকে বিক্রি করে দেয়, যদি পাচারকারী হয়ে থাকে, মানুষকে এত দ্রুত বিশ্বাস করা কি আমার ঠিক হচ্ছে? এখানকার পরিবেশ কেমন জানি বড্ড ভয় করছে যে। আমার কোমরটা প্রায় ভেঙেই গেল। এত জোরে কেউ কি নিচে ফেলে দেয় নাকি? বেশ করেছি, তোমাকে কোলে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমার দিকে এমনভাবে তাকিয়েছিলে কেন? আমার কি লজ্জা লাগে না বুঝি? আপনার কোলে উঠে বসে থাকার আমার কোনো ইচ্ছেও নেই সারমশাই। আর আমি একটা কথা ভাবতেছিলাম, আপনার দিকে তাকিয়েছিলাম না লজ্জাবতী লাজুকলতা। কি আবার সার বললে? দেখতে যেমন তেমনই বললাম। দেখতে চাইলে কথা না বলাই ভালো। আপনার সাথে কথা বলার কোনো শখ আমার নেই। আরে তোরা দুজন আবার শুরু করলি? ইলাপুকে দেখে দুজনেই চুপ হয়ে গেলাম। আপু আমাকে রুমে এনে বেডের উপরে ফেলে দেয়। কোমর ভাঙলো প্রায়। হয়েছে, কারো আর কোনো কথা না। অর্ণব যা, তুই ফ্রেশ হয়ে নে। পরি, তুমিও যাও। পরে দেখে নেবো চিকনি জামেলি। পরি ভেঙচি কেটে চলে গেল। অর্ণবকে বোঝা বড় দায়। মাঝে মধ্যে বেশ রাগী, আবার বাচ্চাদের মতো ঝগড়া করে। চারদিকে সূর্যের কিরণ বেশ ভালোভাবে ছড়িয়েছে। মাটির দেয়ালের ঘড়িটার কাঁটা 11টা থেকে 12টা ছুঁই ছুঁই। জানালা খুলে দিতেই সূর্যের একগুচ্ছ আলো এসে পরির মুখে পড়ল। পরির ঘুমটা ভেঙে গেল। উঠে ঘড়িতে তাকিয়ে দেখেই ফ্রেশ হয়ে নেয়। একটা লং কামিজ আর লেগিংস পরে নেয় সে। গায়ে চাদর মুড়িয়ে বসে আছে। অচেনা জায়গা, বাইরে বের হবে নাকি তাই ভাবছে। ইলা আপুরও কোনো খোঁজ নাই। অর্ণব তো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, আপনাকে ইলা আপু ডাকে। কোথায়? আমার সাথে চলেন। আর কোনো প্রশ্ন না করে মেয়েটির পেছনে হাঁটতেছি। কি অদ্ভুত বাড়িটা, সব মাটির তৈরি। দোতলা বাড়িটাও মাটি আর কাঠ দিয়ে তৈরি। চারদিকে বিভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে খুব শৌখিন মানুষ এ বাড়ির সবাই। আমাকে নিয়ে ওদের উঠোনে গেল। একটা শীতল বাটি বিছিয়ে বসে আছে এই ঠান্ডার মধ্যে। গল্প করছে সবাই। আমি আসার সাথে সাথে অর্ণব আসলো। দেখতে তো বেশ লাগছে। চাদর দিয়ে নিজেকে এমনভাবে পেঁচিয়েছো, মনে হচ্ছে নতুন বউ। হঠাৎ আমার ভাবনা ছেদ করে একজন বলে উঠল, কিরে অর্ণব, বিয়ে করলি? আমাদেরকে তো বললি না। অর্ণব আর পরিণীতা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে।
আরে ওদের থাক না ইলা, অর্ণবের হয়ে ওকালতি করতে হবে না তোর। বউ তো মাশাল্লাহ। আরে আরে কি বলছেন এসব আপনারা? অর্ণব বাবা লজ্জা পাচ্ছে। বিয়ে করেছো ভালো, লজ্জা পাচ্ছ কেন? বউ আসার সাথে সাথে আসলে যে বউকে চোখে হারাও বুঝি। স্টপ, কি বলছেন এগুলো? উনি আমার বউ না, ফালতু বকছেন কেন? আর একটা বাজে কথা বললে কি করি দেখতে পাবেন। বেশ জোরেই অর্ণব কথাগুলো বলল। ইলার ফুপি কথাগুলো বলেছে। উনি তো বেশ লজ্জা পাচ্ছেন এবার, কিন্তু সবাই বড্ড হাসি খুশি, তাই রাগ জিনিসটা খুব কমই আছে। যেখানে রাগ থাকে ওইখানে সুখ জিনিসটা অল্পক্ষণেই স্থায়ী হয়। কিন্তু অর্ণব প্রচণ্ড রেগে যায়, তাই ওইখান থেকে উঠে চলে যায়। পরেরও খুব কষ্ট লাগছে, নিজেকে একটা প্রবলেম মনে হচ্ছে এখন, অনেক বড় প্রবলেম। যেখানেই যায় না কেন কোনো প্রবলেমই হয়ই হয়। পরি প্লিজ তুমি রাগ করো না। আপু, আপনি আমার জন্য টেনশন করবেন না, আমি ঠিক আছি। আপনার ভাইকে সামলান। হাফিজা বেগম, ইলার মা, অর্ণবের জন্য অনেক আইটেমের পিঠা, পায়েস, মিষ্টি নিয়ে ছেলের রুমে হাজির। খুব ভালোবাসে অর্ণবকে। বাবা আসবো? হ্যাঁ আম্মু এসো। দেখো তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি, রাগ করে থাকে না বাবা। দেখো সবাই তো আর সবকিছু বুঝে না, ফুফি না হয় ভুল করে ফেলেছে, তুমি ওইসব মনে রেখো না। ভালো লাগছে না আম্মু। হাফেজা বেগম অনেক বুঝিয়েছিলেন, রাগ ভাঙাতে সক্ষম হলো। অর্ণব মিষ্টি জাতীয় খাবার বেশ পছন্দ করে, তাই তো অর্ণব এলেই হাফেজা বেগম মিষ্টি জাতীয় খাবার বানাতে ব্যস্ত থাকে। ছেলেকে খাইয়ে চলে যায় হাফেজা বেগম। অর্ণব আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। যখনই দেখবেও তখনই ফোন নিয়ে ব্যস্ত। কি আছে এই ফোনে আল্লাহই ভালো জানে। আসতে পারি স্যার? অর্ণব চোখ তুলে দরজা তাকাতে দেখে পরিণীতা দাঁড়িয়ে আছে। এই ছেলে আসুন, না হলে নাই। হ্যাঁ, আমার তো প্রয়োজন, তাই আসতে হবে। সরি। প্রয়োজন ছাড়া কি আসা যায় না নাকি? আর তখন কেন বললেন? এই যে আমার জন্য আপনার মন খারাপ হয়ে গেল। আরে ওই টাইমে একটু রেগে গিয়েছিলাম, আপনি কিছু মনে করবেন না। পরিণীতা কোনো উত্তর না দিয়েই চলে গেল। অর্ণব বুঝতে পারলো বেশ অভিমান করেছে মেয়েটা। পরি ডাক্তার শুনে পেছনে তাকাতে দেখে ইরা। জি আপু বলুন। কেমন লাগছে এখানে? এই তো ভালো। তুমি কি জানো অর্ণব আমার নিজের ভাই না? প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু অতীত থাকে যা সবাইকে বলতে চেয়েও বলা যায় না, কিন্তু পরিণীতা তোমাকে আমার সব বলতে ইচ্ছে করছে। কারণটা পরে বলবো। অর্ণব আমার চাচাতো ভাই। অর্ণবের জন্মের 1 বছর পর অর্ণবের মা মারা যায়। আমার আম্মু অর্ণবকে লালন পালন করে। আমি তখন 4 বছরের ছিলাম, নিজের ভাইয়ের মতোই ভাবতাম। অর্ণবের মা মারা যাওয়ার পর অর্ণবের জন্য শুধু আমার চাচু বিয়ে করে, কিন্তু যাই হোক দিন শেষে সৎমা তো সৎমাই হয়। বিয়ের পর কয়েকদিন অর্ণবের সাথে ভালোই ছিল, কিন্তু ভালোটা আর বেশি দিন ভালো থাকলো না। অর্ণবের ছোট একটা ভাই যখন পেটে আসা শুরু হয় অবহেলা। তারপর থেকে আমার আম্মুই ওর সব। এটা আমাদের গ্রামের বাড়ি। অর্ণব তার বাবা মায়ের কাছে যায় না, মাকে মা বলেও ডাকে না, কিন্তু নতুন চাচি খুব করে চায় অর্ণব যেন মায়ের মতোই আচরণ করে। কিন্তু অর্ণব দেখতেই পারে না ওদেরকে। কোনো কাজ ছাড়া বাবার সাথেও কথা বলে না। অর্ণব আমাকে অনেক সম্মান করে, তাই তো অফিসের সব কিছু আমার হাতে। আমাকে নিয়ে তার যত আবদার একেবারে বাচ্চাদের মতো করে, কিন্তু অনেক বেশি রাগ যা অর্ণব কন্ট্রোল করতে পারে না। আমার ভাইটার যখন মন খারাপ থাকে তখন নিজের মায়ের কবরের পাশে চলে আসে ঢাকা থেকে। ইলাপুর কথা শুনেই থ হয়ে আছি। আমি জানতাম অর্ণব মনে হয় ইলাপুর আপন ভাই। যাই হোক, ভাই তো। ইলাপু কথাগুলো বলে চলে গেল। তার মানে অর্ণবের আরো ভাই বোন আছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হবে প্রায়। সন্ধ্যা তারা ফুল গাছে ডালগুলো বেশ সৌন্দর্য দিয়ে ছড়িয়ে আছে। অনেকগুলো কলি আছে, আবার অনেকগুলো ফুল ফুটে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। তার পাশেই হাসনায়না গাছে ফুলের সুবাস ছড়াচ্ছে। পরিণীতা এক মনে ফুলের গাছগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ চুলের মধ্যে টান অনুভব করতেই হালকা জোরে চিৎকার দিয়ে ওঠে। আরে এত জোরে চেঁচাচ্ছেন কেন? অর্ণবকে দেখে চোখগুলো বড় করে তাকিয়ে আছে পরিণীতা। অমন রসগোল্লার মতন করে তাকিয়ে আছেন কেন? আমাকে এখানে আশা করেননি বুঝি? পরিণীতা মাথা নিয়ে না করে দেয়। দেখতে তো খুবই ইনোসেন্ট। তা কজনের মাথা খেয়েছেন এ পর্যন্ত? আগে কজনের খেয়েছি তা জানি না, এখন আপনারটা খেতে ইচ্ছে করছে। তাই নাকি? এটা বলে অর্ণব 2 হাত দিয়ে বারান্দায় গ্রিলের মধ্যে পরিণীত 2 হাত আটকে দেয়।
ম্যাডাম প্লিজ এখন মাথাটা খান প্লিজ। অর্ণব অনেকটুকু এগিয়ে গিয়ে এই কথাটা বলল। পরি অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে, কিন্তু অর্ণবের পারফিউমের গন্ধটা বেশ সুন্দর। অর্ণবের হাতে একটা আংটি দেখা যায়, যা আদির হাতেও দেখেছিল। পরি শুধু আংটিটার দিকেই তাকিয়ে আছে, খুব গভীর মনোযোগ দিয়ে দেখছে। আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবলো অনেকক্ষণ। পরীক্ষণই মনে হলো, এত ভাবার কি আছে? এই রকম আংটি তো যে কারোর হাতে থাকতে পারে। এই আংটির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। পরীকে এভাবে ভাবতে দেখে পরীর চুলে আবারও টান দেয় অর্ণব। এবার ভয় পেয়ে পরী অর্ণবের দিকে তাকায়। আসো একটু গল্প করি, সময় যাচ্ছে না। এই সময়ই আবারও ফোনটা বেজে উঠল। এই যে জিএফ কল দিয়েছে, এবার সময় হবে। পাল্টা কোনো উত্তর নয়। অর্ণব কথা বলতে বলতে চলে যায়। পরীরও তো একজন কথা বলার মানুষ ছিল, অনেক ভালোবাসতো তাকে, খুব তো চাইছে ভুলে যেতে, কিন্তু তাও কি পারছে ভুলে যেতে? হ্যাঁ, দিন শেষে তো একটা কথাই মনে পড়ে যায়। অনুভূতিগুলো বারবার জানান দিয়ে যায় ধোকাটা খুব বড়সড় আকারেই ছিল, যার হৃদয় খুব বড় জায়গাতেই ক্ষত করেছে। ভুল মানুষকে ভালোবেসে ভালোবাসাকে ঘৃণা করার মতো মানুষ পড়ি না, তাও ব্যর্থর গল্পটা তো বারবার ভালোবাসাটাকে কার করে দাঁড় করাচ্ছে। পরি রুমে শুয়ে আছে, মনটা বড্ড খারাপ তার। আদি নামটা যে মাঝে মাঝে বড্ড পড়ায়, খুব জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে, কিন্তু বারবার এই কথাটা মাথায় রাখতে হয় যে আমি কারো আশ্রিতা। আসবো নাকি? অর্ণবের কণ্ঠস্বর শুনে কম্বলের ভেতর থেকে মুখ বের করে পড়ি। বেডের উপর বসে বলে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল আপনার। আসবেন নাকি? বেডের পাশে এসে মনে হলো আপনার যে কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়। আমি এত তেতো কেন? অর্ণবের এমন প্রশ্নের কারণ পরি খুঁজছে। তেতোর সাথে চিনি মিশান, মিষ্টি লাগবে। হ্যাঁ, চিনি মিশাতে এসেছি। কি? আমার একটা কথা রাখবেন? কি? হ্যাঁ রাখবেন তো? হ্যাঁ বলুন। চলুন নদীর ঘাটে যাই, ওইখানে উপরে যে বসার স্থান আছে, ওইখানে গিয়ে বসে কথা বলি আমরা। পরি পুনরায় কম্বলের ভিতর ঢুকে বলে, যাব না। কতক্ষণ পর অর্ণবের কোনো শব্দ না পেয়ে পরি ভেবেছিল চলেই গেছে, তাই কম্বল সরাতেই অর্ণব মুখ চেপে ধরল, কোলে তুলে নিয়ে নদীর ঘাটে চলে গেল। বাসা থেকে মাত্র 2 মিনিট লাগে। বাসার সামনে নদী। পরিকে নদীর পাড়ি এনে অর্ণব ছেড়ে দেয়। যাও যাও, এখন বাসায় ঢুকলেই বলবো তুমি আমার রুম থেকে ডেকে এনেছো। আপনি মিথ্যে বললেন। আমার সাথে না বসলে তো বলবোই, আমি যা বলি তা শোনো, কিন্তু কিছু বলবো না। অর্ণব আর পরি গিয়ে বসলো। নদীর পানি কেমন চাঁদের আলোয় চিকচিক করে দেখা যাচ্ছে, কিন্তু অল্প কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই শীতের মধ্যে এইখানে নিয়ে আসলেন কেন? আচ্ছা তুমি বসো, আমি চাদর নিয়ে আসছি। না, অসম্ভব, আমি একা থাকবো। বলেই পরি অর্ণবের হাত জড়িয়ে ধরে। এভাবেই হাত জড়িয়ে ধরে পরি অর্ণবের দিকে তাকিয়ে মুহূর্তে হাতটা ছেড়ে দেয়। না, আমাকে একা রেখে যাবেন না, আমাকে নিয়ে যান। না তাহলে চলো দুজনে এক চাদর নিচে, তুমি অর্ধেক আমি অর্ধেক। উপায় না পেয়ে অর্ণবের কথায় রাজি হয়ে গেল। অর্ণব বসে বসে অনেক কথা বলছে, কিন্তু পরি ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে মাথাটা অর্ণবের কাঁধে রাখলো, স্বইচ্ছাতে না, ঘুমের ঘোরে। অর্ণব পরীকে দেখে মুচকে হাসছে। এত দ্রুত কেউ ঘুমোতে পারে নাকি? এমন সময় পেছনে কয়েকজন মুরব্বীদের দেখতে পেল। মায়া নিয়ে তামাশা করো নাকি? শহরের মতো এত ডলাডলি গ্রামে নিষেধ। এত জোরে জোরে কথা বলতেছিল যে পরীর ঘুমটা ভেঙে যায়। মিনিট 2 লেগে যায় ঘটনাটা বুঝতে। আপনারা ভুল ভাবছেন। আমাদের শিখাতে আইসো না, যা দেখলাম তারপর আবার ভুল। পরিও হাত জোর করে বলতে লাগলো, কিন্তু কেউই কথা শুনল না। অর্ণব উপায় না পেয়ে ইলাকে কল দেয়। যা হয়েছে আমরা সব ভুলে যাব, কিন্তু আরে কি করলাম আর কিসের কিন্তু? তোমারে এই মায়াকে বিয়ে করতে হইব। কোনো উপায় না পেয়ে বিয়েটা করতে রীতিমতো বাধ্য হলো পরিণীতা আর অর্ণব। অর্ণব কিছুতেই চাইছিল না বিয়েটা করতে, পরিণীতাও চায়নি। বিয়ে হতে হতে প্রায় 12টার মতো বেজে গেছে। পরি স্তব্ধ হয়ে মাটিতে বসে আছে। কি করবে এখন? একে তো এত কষ্টের মধ্যে আছে, তারপর আবার জোর করে বিয়ে। আচমকা ইলা চেঁচিয়ে ওঠে, এসব রাস্তার মেয়েদের আশ্রয় দিলে এমন হবে। রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছি এই প্রতিদান দেওয়ার জন্য। আপু, আমি এমনটি করতে চাইনি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা করে দেওয়ার কোনো কাজ তুমি করোনি। আপনার ভাই ভালো করে জানে আমার কোনো দোষ নেই। আপনার ভাইকে জিজ্ঞেস করেন। আপু, আমার কোনো দোষ নেই, আমি আসতে চাইনি এখানে।
থাক, যা হয়েছে সব বাদ। তোমাকে সসম্মানে বলতেছি, তুমি বাসা থেকে বের হয়ে যাও। কথাটা বলার সাথে সাথে পরিণীতা ইলার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। অর্ণব সেই কখন বাড়ির ভেতরে চলে গেছে। কান্না করতে করতে পরি বলল, আপু আমাকে কয়েকটা দিন আশ্রয় দিন, আমি কয়েকটা দিন পর চলে যাব। আপু একটু বোঝেন, আমি এতিম, আমার যাওয়ার জায়গা নেই। এতদিন যেখানে ছিলাম ওইখানে যাওয়ার থেকে আমাকে মেরে ফেলুন। পরি এমনভাবে কথাগুলো বলল ইলার একটু মায়া হলো, তাই সে বলে উঠল, আচ্ছা 2 মাস তোমাকে থাকতে দিব, তারপর চলে যাবে। আর এই 2 মাস তুমি আলাদা রুমে থাকবে এবং অর্ণবের আশেপাশে আসবে না। অর্ণব তোমাকে রাখতে চাইলেও চলে যাবে, কারণ তোমার মতো মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। ইলার সব শর্ত বাধা বেঁধে নিল পরি, বিনিময়ে শুধু থাকতে দেবে। এখন যে ঘটনাগুলো ঘটলো তার বিন্দু পরিমাণে অর্ণব জানে না। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বাড়ির ভেতরে গেছে, এখনো বের হয়নি। বেশ কিছুক্ষণ পর অর্ণব গাড়ি নিয়ে বের হলো। রাত প্রায় 2টো বাজে। আপু যদি ইচ্ছে হয় উঠে বসতে পারিস, আমি চলে যাচ্ছি ঢাকা। ভাই, এত রাতের বেলা যেতে অসুবিধে হবে। আর লাগেজ তো গোছানো না, কিছুই গোছানো না। পরি উঠো। রাত প্রায় 2টো বাজে। পরি কথা না বেরিয়ে গাড়িতে ওঠে, কারণ এখন পরি তাদের হাতের পুতুলের মতো, যা বলবে তাই করতে হবে। পরি ওঠার সাথে সাথে অর্ণব গাড়ি স্টার্ট দেয়। ইলাকে কথা বলার কোনো সুযোগই দেয় না। ইলা বোকার মতো দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই মাথায় ঢুকছে না। খুব কষ্ট লাগছে ভাইয়ের জন্য, এত কিছু করেছে অথচ ভাই মুহূর্তে বদলে গেল। এইসব ভাবতে ভাবতে বাড়ির ভিতর চলে যায় ইলা। হঠাৎ গাড়ি থামিয়ে পেছনে তাকিয়ে জোরে বলল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে আসো। পরি বাধ্য মেয়ে হয়ে সামনে চলে যায়। সরি, আমাকে মাফ করবেন, সময় হলে আমি তোমাকে এত কথা বলতে বলেছি, চুপ করে থাকো। বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। অর্ণবের ফোনের শব্দে ঘুম ভাঙলো পরির। চারদিকে চোখ বুলিয়ে দেখলো অর্ণবের বেডে শুয়ে আছে। অর্ণবকে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো কোথাও গিয়েছে। ফোন রেখে গেছে। এলোমেলো চুলগুলো খোপা করতে করতে বিছানা ছেড়ে পরি উঠে অর্ণবের ফোন ধরলো। দেখলো 12টার মতো বাজে, আর অর্ণবের ফোনে অসংখ্য ফোন ইলার নম্বর থেকে এসেছে। ইলার কথা মনে পড়তেই দ্রুত রুম ত্যাগ করার জন্য পা বাড়ালো পরি। হঠাৎ দরজার সামনে দুজনই ধাক্কা খায়। আরে আরে কি করছো? দেখে হাঁটতে পারো না? সরি বলেই চলে যেতে চাইলে অর্ণব হাতটা ধরে ফেলে। কোথায় যাচ্ছ? রুমে। বিয়ে হয়েছে আমাদের। আপনি মানেন বিয়েটা? ভাগ্যে তুমি আছো তাই বিয়েটা হয়েছে, নাহলে হতো না। আমি মানি না। কথাটা বলার সাথে সাথে হ্যাচকে টান দিয়ে অর্ণবের সাথে মিশিয়ে নিল পরীকে। কানের কাছে নিয়ে আস্তে আস্তে ফিসফিসিয়ে বলল, তুমি না মানলেও তুমি আমার বউ। অর্ণবের ঠোঁটগুলো বারবার পরীর কান ছুঁয়ে যাচ্ছে। অজানা অনুভূতিতে চোখ বন্ধ করে নিল পরী। অর্ণব তাকিয়ে তাকিয়ে হাসছে, আর পরী নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। আমি না ছাড়লে তুমি কখনো আমার থেকে দূরে যেতে পারবে না, মনে রেখো কথাটা। কথাটা বলেই অর্ণব পরীর হাত ছেড়ে দিল। পিছন ফিরে না তাকিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে যায় পরী। অর্ণবের কাছে আসার অনুভূতিগুলো খুব সুন্দর। পরীর যদি স্বাভাবিক জীবনে থাকতো তাহলে হয়তো অর্ণবের প্রত্যেকটি স্পর্শে সাড়া দিত, নিজের অধিকার বুঝে নিত। কিন্তু জীবন এমন এক স্থানে এসে দাঁড় করিয়েছে যেখানে নিজেকে টিকিয়ে রাখাই বড্ড কষ্টকর। পরের দিন পরী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ক্ষুধা লেগেছে, কিন্তু রান্না করতে মন চাইছে না। কি করবে ভাবছে। কাজের লোকও নেই বাসায়, শুধু অর্ণব আর পরী। কয়েকবার ডাকলো অর্ণব পরীকে, কিন্তু কোনো শব্দ নেই। শব্দ না পেয়ে অর্ণব পরীর রুমের দিকে যায়। যে ঘটনা ঘটলো তারপর দুজনেরই একা থাকা প্রয়োজন ছিল, তাই একটু সময় নিয়েছে নিজেকে ঠিক করতে। সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। অর্ণবকে দেখে পরিণীতে দাঁড়িয়ে যায়, অন্যদিকে মুখ করে তাকায়। পরীকে এমন করতে দেখে অর্ণব পরীর হাতে টান দিয়ে নিজের ওপর ফেলে দেয়। অমনি দরজার দিকে তাকিয়ে দেখে ইলা আসছে। পরী ভয় পেয়ে যায়। কি বলবে এখন? কথা দিয়েছিল তো অর্ণবের পাশে আসবো না। অর্ণব আর পরিণীতাকে নিয়ে চুপ করে বসে আছে ইলা। অর্ণব পরীকে বারবার ইশারায় বারবার জিজ্ঞেস করছে, ভয় পাচ্ছ কেন? কিন্তু পরী কোনো কথা বলছে না। ভয়ে ইলার দিকে তাকাতেও পারছে না। নীরবতা ভেঙে ইলা বলে উঠল, অর্ণব, তুই অন্য রুমে যা, আমার পরিণীতার সাথে কিছু কথা আছে। কোনো কথা যদি আমার বউকে বলতে হয় তবে আমার সামনেই বলতে হবে। অর্ণবের এমন মুখে মুখে উত্তর দেওয়ার বেশ অবাক হয়ে তাকিয়ে আছে ইলা। পরীও করুণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে আছে। তবে কি বিয়েটা সত্যি মেনে নিয়েছে অর্ণব? প্রশ্নটা ইলা পরী দুজনের মনে তৈরি হয়েছে। এইভাবে তাকিয়ে আছো কেন?
দেখতেছি একটা রাস্তার মেয়ের জন্য আমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করে। ভুল বলছো আপু, দুদিন আগে পর্যন্ত হয়তো পরিণীতা রাস্তার কেউ না, তাও তোমার ভাষ্য মতে রাস্তার কেউ ছিল, কিন্তু এখন থেকে অর্ণব চৌধুরী কালেমা পড়ে সব নিয়ম মেনে বিয়ে করা বউ। অর্ণব, তুই ভুল করছিস। পরীকে কিন্তু আমি এ বাড়িতে এনেছি, আমি চাইলে বের করে দিতে পারি। আমার বউকে আমার কাছে রাখার ক্ষমতা আছে আপু। পরি দাঁড়িয়ে কান্না করছে। সব প্রবলেমের কারণ পরি। পরি না থাকলে তো এমন হতো না। তাই পরে এবার বলল, আপু, আমি তো কালকে আপনার কাছে বলছি এবং আপনার সব শর্ত মেনেছি। প্লিজ আপনার দুই ভাই বোন আমার জন্য মনোমালিন্য করবেন না। সময় মতো আমার জায়গায় আমি চলে যাব। অর্ণব কোনো কথা না বলে হাত ধরে টেনে পরীকে নিজের রুমে নিয়ে যায়। ইলা শুধু দাঁড়িয়ে দেখছে, জানে অর্ণবকে কিছু বলে লাভ নেই। সে যা করতেছে শত নিষেধের পরেও করেই। বড্ড মন খারাপ হচ্ছে ইলার। ভাইকে এতদিন এত ভালোবাসা দিয়ে বড় করেছে, কত স্বপ্ন ছিল খুব ধুমধামে ভাইকে বিয়ে করাবে। সব স্বপ্ন মাটি হয়ে গেল পরিণামের মেটার জন্য। অর্ণব পরীকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। পরীকে বেডে বসিয়ে প্লেটটা হাতে নিয়ে পরীর সামনে ধরল। খেয়ে নাও। খাবো না। ক্ষুধা লেগেছে জানি তো, বললেই তো হয় আমার হাতে খাবে। আমি এটা কখন বললাম? তাহলে খেয়ে নাও। খাবো না বলছি তো। এবার অর্ণব খাবার হাতে নিয়ে জোর করে মুখে দিয়ে দিল। খাওয়ার সময় কান্না করতে হয় না বউ। কথাটা শুনে আরো জোরে কান্না করতে লাগলো। অর্ণব পরীকে এক হাতে আলতো করে জড়িয়ে নিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে পরী, আকাশের দিকে তাকিয়ে আছে। এই সুখ কপালে সইবে তো? রুম থেকে একবারও বের হতে দেয় নাই অর্ণব। অর্ণব সব প্রয়োজনীয় জিনিস রুমে এনে দিয়েছে। তবে কি অর্ণব পরীকে ভালোবেসে ফেলেছে? রুমে এসে পরীকে দেখতে না পেয়ে বারান্দা যায়, আর মনে আকাশের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে দু হাত দিয়ে জড়িয়ে ধরার সাথে সাথেই পরী হাত সরিয়ে নেয়। হাত সরিয়ে নিলে কেন? আমার থেকে ভালো কাউকে পাবেন। ভালো কাউকে না, তোমাকেই প্রয়োজন। আমার সাথে দেখাই তো কয়েকদিনের, তাহলে এত কাছে কেন টেনে নিচ্ছেন কেন? বিয়ে করেছি, বউকে দূরে রাখবো নাকি? এই বিয়েটা কি আপনি মানেন? না মানার কি আছে বউ? বউ বলেন কেন কথায় কথায়? বউকে বউ বলবো না তো কি বলবো বউ? এবার পরী রাগ দেখিয়ে রুমে চলে যায়। ও বউ, কোথায় যাও? মরতে। আরে দাঁড়াও, আমিও যাব। পরীর রুমে যেই বসতেই অর্ণব গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পরীর মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি আমার সুন্দরী বউটাকে। দেখে লাভ কি? গিলে ফেলবেন পানি দিয়ে? তাই নাকি? মেয়েরা নাকি শপিং করতে অনেক পছন্দ করে। চলো তোমাকে নিয়ে শপিং করতে যাই। যতক্ষণ ফুচকা খেতে পারো খাওয়াবো। তুমি তৃপ্তি নিয়ে ফুচকা খাবে, আর আমি তৃপ্তি নিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। হঠাৎ পরীর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিতে দেখে আদির আইডি থেকে আদি আর ইরার কিছু মুহূর্তের ছবিগুলো দেখেই অর্ণবের দিকে তাকালো। কেউ ভালোবাসা পায় না, আর কেউ পেয়েও দূরে ঠেলে দিতে দুবার ভাবে না। বড় অদ্ভুত এই দুনিয়া। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ানো পরী। অর্ণব বাইরে থেকে খাবার কিনে আনছে, রান্না করে নাই তাই হয়তো। কিচেনে যেতেই ইলা বলল, আজ থেকে সকল রান্না তুমি করবে, কাজের লোকদের মানা করে দিয়েছি। আপু সমস্যা নেই, আমি পড়তে পারবো, সে অভ্যাস আমার আছে। মুখে মুখে কথা বলতে শিখে গেছো বুঝি? আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব না? তুমি জানো তোমার যে কোনো যোগ্যতা নেই এই বাসার বউ হওয়ার। আপনি যোগ্যতা বিচার করার কে? আমার স্বামী তো আমাকে কিছু বলে না। কথাটা বলার সাথে সাথেই ইলা থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়ায়, সাথে সাথেই পরী হাতটা ধরে ফেলে। এ অবস্থায় অর্ণব হাজির। অর্ণব পরীর দিকে এমনভাবে তাকালো যেন শব্দোষ পরীরই। পরিণীতা, তোমার যখন এতই প্রবলেম, তাহলে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি আপু। ভাই তুই এটা কি বলিস? এখন যা শুনলে তাই বললাম। পরি যাও, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নাও, আমি নিচে অপেক্ষা করছি। এত রেগে আছে দেখে পরী আর কোনো কথাই বলেনি। পরীকে ভুল বোঝেনি, এটাই তো অনেক। তাই অর্ণবের কথা মতো কাজ করলো। অর্ণব, তুই ভুলে যাবি না পরীকে আমি এখানে এনেছি। আমিও পরীকে খুব আদর করতাম, কিন্তু পরী তোর বউ হওয়ার যোগ্য না। কেন আপু, কি প্রবলেম ওর? পরী এতিম, যার কোনো পরিচয় নেই। তুমি কি জানো আপু, তুমি চেনার অনেক আগে থেকেই পরীকে আমি ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। শুধু পরি ভালো থাকার জন্য আগে মুখ ফুটে বলিনি। তোমার কি মনে হয় আমি এমনি পরীকে 2 দিনে আপন করে নিয়েছি? ও প্রথম আমি তোমাকে বললাম
পরীকে আমি ভালোবাসি, আগে কাউকে কখনো বলিনি। 2 বছর আগে তুমি জিজ্ঞেস করতে না রোজকার জন্য আমি বেলি ফুলের মালা নিয়ে যাই? হ্যাঁ, কার জন্য বসে বসে প্রেমপত্র লিখি? রোজ কিন্তু দিতে পারিনি। এই সেই মেয়ে পড়ি, কিন্তু কিছু বলতে না পারার কারণে দূরে সরে এসেছিলাম। তুমি যেদিন পরীকে এই বাসায় নিয়ে এসেছিলে আমি বড্ড খুশি হয়েছিলাম। তোমার থেকে বেশি কেয়ার আমি করেছি পরীর। পরী এতিম এটা জেনেও আপু আমি পরীকে আরো বেশি ভালোবাসি। অনেক অপেক্ষার পর পরীকে নিজের করে পেয়েছি। তোমার কি মনে হয় ছেড়ে দেওয়ার জন্য? কথা শেষ করার সাথে সাথে রুম থেকে পরীর শব্দ আসে। অর্ণব দাঁড়িয়ে না থেকে রুমে যায়। কি হয়েছে? আপুকে একা রেখে যেতে হবে না। ওইটা তোমার ভাবতে হবে না, যাও গাড়িতে গিয়ে বসো। পরী রুম থেকে বের হয়ে মেইন গেটের দিকে যেতেই ইলা বলে, তুমি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছো, আর আমি তোমার কাছ থেকে তোমার স্বামীকে কেড়ে নিব। হ্যাঁ আপু, অর্ণবকে যদি কষ্ট দেখতে চাও তাহলে কেড়ে নিও। পরী গাড়িতে যায়। কথাটা বলেই অর্ণব লাগেজটা নিয়ে বেরিয়ে পড়ে। বাড়িটা খুব সুন্দর, চারপাশ গোছানো খুব। মেইন গেটে ঢুকতেই একটা মেয়ে এসে বরণ ডালা সাজিয়ে দাঁড়িয়ে আছে। আমি অর্ণবের দিকে তাকিয়ে আছে। ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করলো সে, এগুলো কি? নতুন বউ বাসায় আসলে যা হয়। মেয়েটা আমাদের বরণ করে মিষ্টি মুখ করে বাসায় ঢোকালো। খুব কি প্রয়োজন ছিল নিজের পরিবারের লোকের সাথে আমার জন্য ঝগড়া করা? অর্ণব ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে উত্তর দিল, খুব কি দরকার ছিল আমাকে তোমার মায়ার জালে ফেলার? আমি কখনো আপনাকে মায়ের জালে ফেলিনি। দেখাই তো হলো, কয়েকদিন হলো। আমি ফ্রেশ হতে যাচ্ছি। আমার কথার কোনো উত্তর না দিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। আমিও আর কোনো কথা বাড়লাম না। হঠাৎ কাজের মেয়েটা দরজায় নক করলো। আসবো আপামনি? হ্যাঁ আসো। আপা, আমার নাম বিমলা। এই বাসায় অনেক দিন যাবৎ কাজ করি। অর্ণব দাদা ভাই মাঝে মাঝে আসে, নয়তো এই বাসা খালিই পড়ে থাকে। কেউ থাকে না? না আপামনি। ও আচ্ছা, বলেই শুয়ে পড়লাম। বড্ড ঘুম পাচ্ছে। এসব চিন্তা আর নিতে পারতেছি না। ঘড়ির কাঁটাতে 12টা বেজে 10 মিনিট। হঠাৎ ঠান্ডা লাগছে পায়ের দিকে, তাই ঘুম ভেঙে গেল। উঠতেই দেখে অর্ণবকে। আপনি কি করেন আমার পায়ের কাছে? এই তো বউ, তোমার বউগুলো নেল পলিশে রাঙিয়ে দিলাম। এভাবে আমি বেশ অবাক হলাম। এই ছেলের মধ্যে কি কোনো চিন্তা নেই? এত কিছু হয়ে গেল, তাও রাত 12টা বাজে আসছে আমাকে নেল পলিশ দিতে। হয়েছে আমাকে নিয়ে ভাবা? আপনি কি করে জানলেন আমি আপনাকে নিয়ে ভাবি? তুমি বুঝবা না। আচ্ছা চলো গল্প করি। তুমি তো অনেকক্ষণ ঘুমিয়েছো, এখন তো ঘুমোতেও পারবে না। আমার ঘুম পাচ্ছে। সরুন। এত কিভাবে ঘুমোতে পারো? আচ্ছা খেয়ে নাও। খাবো না। অর্ণব তার কোনো কথা না শুনে তুলে ওয়াশরুমে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কান্না করতে ইচ্ছে করছে এই রাতের বেলা। কেউ এভাবে ঠান্ডার মধ্যে ওয়াশরুমের মধ্যে চলে যায় নাকি? হ্যাঁ, অর্ণব ওপাশ থেকে বলে উঠল, ফ্রেশ হয়ে নাও, যত দেরি করবে তত তোমারই কষ্ট। আর কোনো কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দরজায় নক করার পর অর্ণব আবার দরজা খুলে কোলে তুলে নেয়, বেডে বসে খাইয়ে দেয়। পরীর দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। এত ভালো কেন অর্ণব? আদিকে ভালোবেসে ছেলেদের প্রতি ঘৃণা চলে এসেছিল, কিন্তু অর্ণবকে দেখে মনে হচ্ছে না এখনো এমন মানুষ আছে যে মন উজাড় করে ভালোবাসতে পারে। অর্ণব আলতো করে চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। পরি ধাক্কা দিয়ে অর্ণবকে সরিয়ে দেয়। বারবার মনের ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। আদিও তো প্রথমে এমন কেয়ারিং এ ছিল, অর্ণব যদি পরে এমন করে? একবার ভালোবেসে দেখো টিয়া পাখি। আপনি যদি কখনো শোনেন অতীতে আমার জীবনে কেউ ছিল যাকে আমি ভালোবাসতাম, তাহলে কি ঠিক এতটাই কেয়ার করবেন? এতটাই আমাকে কাছে টানবেন? পর্দা ভেদ করে কিছুটা রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পরীর। রাতের কথা মনে পড়তেই সোফায় তাকায়। সত্যি কি সব প্রশ্নের উত্তর হয় না? অর্ণবকে কালকে জিজ্ঞেস করেছিলাম আমার অতীত জেনেও আমাকে ভালোবাসবে কিনা। উত্তর দিয়েছিল সব প্রশ্নের উত্তর হয় না। যাই হোক, আমি খুব ভালোই জানি আমার অতীত যখন অর্ণব জানবে এক মুহূর্তের জন্য ও এ বাসায় রাখবে না। আমি ফ্রেশ হয়ে নাস্তা রেডি করার জন্য গেলাম। আপামনি, ঘুম ভাঙছে আপনার? টেবিলে খাবার সাজাতে সাজাতে বিমলা কথাটা বলল পরীকে। নাস্তা রেডি করে ফেলেছো দেখছি।
হ্যাঁ আপামনি, আপনি শুধু খাইতে বসেন। অর্ণবকে ডেকো। কথাটা বলেই ওপরে তাকাতে দেখলাম শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতেছে। অনেকটা লেট হয়ে গেছে টিয়া। মুখে একটা ব্রেড পুড়ে দিয়ে আমাকে এই কথা বলল। এসব কি ধরনের কথা? ও বুঝেছি, বিমলার সামনে বলেছি বলে লজ্জা পাচ্ছ। আমি বিমলার মুখের দিকে তাকাতেই দেখলাম লজ্জা মাখা মুখে হাসতেছে। আমি তাকিয়ে কিচেনের দিকে চলে গেলাম। টিয়া পাখি, রাখলে তো তোমাকে আরো বেশি সুন্দর লাগে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এত কিছু হয়ে গেল, তারপরেও এই মানুষটার কোনো চিন্তা নেই। এই টিয়া পাখি, খাবারটা শেষ করে রাগ দেখিও আমার উপরে। এবার পরি রাগ দেখিয়ে চলে গেল রুমে। অর্ণব খাওয়া শেষ করে রুমে যায়, পরীকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। টিয়া পাখি, রাগ করো কেন? আমার একটা মাত্র বউ, তাকে আদর করে ডাকবো না তো কাকে আদর করে ডাকবো বলো তো? পরি, এই ভালোবাসাটুকু কতদিন থাকবে জানতে পারি কি? যতদিন আমার দেহে প্রাণ আছে ঠিক ততদিন। কয়েকদিন পর এই কথাটা মিথ্যে প্রমাণ হবে, এই পরি বলে দিল। তুমি আমাকে ভালোবাসো পরি? না, আর কখনো ভালোবাসবো না। সময় হলে ঠিক আপনাকে মুক্ত করে দিয়ে চলে যাব। কয়েকদিন পর এই কথাটাও মিথ্যে প্রমাণ হবে, এই অর্ণব বলে রাখলো। ইম্পসিবল মিস্টার অর্ণব চৌধুরী। চেষ্টা করলে সবকিছুই পসিবল মিসেস পরিণীতা চৌধুরী। কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়লো অর্ণব। পরি অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রায় 3টে বাজে। পরনে প্লাজো আর একটা টি শার্ট, বসে বসে ফোনে গেমস খেলছি। ও মা আপামনি, আপনার চুল দেখি অনেক জর্জেট। হোয়াট? চুল জর্জেট মানে? ইমলা, এই যে দেখেন আপনার চুল কত সুন্দর, একেবারে সোজা, একটা লগে আরেকটা লাইগা নাই। এটাকে জর্জেট বলে? তোমার হাতে এটা কিসের বক্স? অর্ণব দাদা ভাই পাঠাইছে আপামনি আপনার লাইগা, আর বলছে। আরে এভাবে হাসতেছো কেন? কি বলছে? আর বলছে। আচ্ছা, বক্সটা সোফার উপর রেখে যাও। আর কি বলছে? হাসি থামলে আমাকে এসে বলো কেমন? আর বলছে আপনি যদি শাড়িটা না পরেন তাহলে অর্ণব দাদা ভাই আইসা শাড়ি পরাইবো। এটা বলেই এক দৌড় দিয়ে রুম থেকে চলে গেল। আমি বসা থেকে উঠে গিয়ে বক্সটা হাতে নিলাম। আনবক্স করতে দেখলাম শাড়ি, সাথে জুয়েলারি আর একটা সুন্দর ডিজাইন করা কার্ড রাখা। কার্ডটা খুলতেই প্রথমে চোখে পড়ল বড় করে একটা লেখা। টিয়া পাখি, উপরে চোখ তুলো। উপরে তাকিয়ে দেখলাম শাড়িটা পরো আর সুন্দর করে সাজো, আর বাকি কথাগুলো আমি ফোনে মেসেজ করে বলছি। যদি না করো তাহলে আমি রাতে মজাটা বোঝাবো। এমনভাবে কথাটা বললো, ভয় পেয়ে আমি শাড়ি পরতে শুরু করলাম। কিন্তু আগামাথা কিছুই পরি না। ইউটিউব দেখে ট্রাই করলাম, কিন্তু একা পারতেছি না। তাই বিমলাকে ডাকলাম। ফোন হাতে নিতেই দেখলাম অর্ণবের মেসেজ। কি গো রিয়া পাখি, খুব কষ্ট হচ্ছে শাড়ি পরতে? কষ্ট করে পরে দাও, মানুষটা স্বামীর জন্য কত কিছু করে। তুমি না হয় শাড়িই পরবা। আধ ঘন্টা ভিতর রেডি হয়ে নিচে নেমে এসো, গাড়ি দাঁড়িয়ে আছে। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। উনি একটু পরপর আমাকে এটা ওটা আদেশ করতেছে। রেড আর গোল্ডেন কালারের কম্বিনেশনে একটা শাড়ি। শাড়িটা খুব সুন্দর দেখতে, অর্ণবের পছন্দ আছে বলতে হবে। আপামনি, না হয় কি আর আপনার পছন্দ করে? বিমলার এই কথা শুনে হেসে দিলাম। হাসলে কাজ হবে না, ঠিক টাইমে রেডি হয়ে নিচে যেতে হবে। আমি না চাওয়ার সত্ত্বেও কাজগুলো আমার করতে হবে। রেডি হয়ে নিচে গেলাম। যেতেই দেখি গেটের সামনে গাড়ি দাঁড়ানো। গাড়ি পাশে যেতেই একটা ছেলে সালাম দিয়ে গাড়িতে বসতে বলল। ধুর, আমার মনে যে কি ঘুরে, বড্ড ভয় হচ্ছে। কোথায় নিয়ে যাবে অর্ণব? প্রায় রাত হয়ে গেছে, আর এভাবে সাজতে বলল বা কেন? এর কোনো উত্তর পাবো অর্ণবের সামনে? আসলেই গাড়িটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ড্রাইভার এসে বলল নামতে। আমি গাড়ি থেকে নেমে কিছু দূর যেতেই ছোট্ট একটা ছেলে হাতে গোলাপ ফুল দিয়ে বলল, ওয়েলকাম ভাবি। ফুলটা হাতে নিয়ে ভাবতেছি কি হতে চলেছে আমার সাথে। তারপর রেস্টুরেন্টের গেটের সামনে যেতেই একটা ছেলে ফুল দিয়ে বলল, হ্যাপি ম্যারিড লাইফ ভাবি। আমি যতটুকু হেঁটে গেলাম প্রত্যেক জায়গায় দেয়ালের মধ্যে লেখা ছিল
কোন দিকে যাব, আর সবাই একটা করে গোলাপ দিয়ে বলেছে হ্যাপি ম্যারিড লাইফ। হঠাৎ সিঁড়ির কাছে আসতেই ওপরে লেখা দেখলাম ছাদে এসো। নিচের দিকে তাকাতেই দেখলাম প্রত্যেকটা সিঁড়িতে গোলাপ আর রজনীগন্ধার পাপড়ি দিয়ে লেখা পরিণীতা প্লাস অর্ণব। ছাদে ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে ছাদটা সাজানো, গোল্ডেন আর রেড কালারের কম্বিনেশনে লাইটিং করা, বড় করে লেখা হ্যাপি ম্যারিড লাইফ অর্ণব অ্যান্ড পরিণীতা, অর্ণব অ্যান্ড পরিণীতা। নিচে টেবিলে একটা লাভ আকৃতির কেক রয়েছে, পাশে অনেকগুলো কালার পেপার রাখা দেখলাম, সুন্দর করে পিন আপ করা। কালার পেপারটা হাতে নিতেই দেখলাম লেখা আমাকে পড়ো। পৃষ্ঠা উল্টাতেই দেখলাম লেখা ওয়েলকাম টিয়া পাখি। কি অদ্ভুত না? বিয়ের পর তোমাকে প্রপোজ করতে আসলাম। জানো তো টিয়া পাখি, তুমি হাসলে না অনেক সুন্দর লাগে, আর রাখলে মনে হয় আমার আকাশে মেঘ জমেছে। সেই মেঘের বৃষ্টিতে আমি আমাকে সারাটি জীবন ভেজাতে চাই, তোমার ভালোবাসা হতে চাই, তোমার দিকে তাকিয়ে বাকি জীবনটা বাড়ি দিতে চাই, তোমার প্রতিটি স্পর্শের অনুভূতি নিতে চাই, তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই সুখের অজানায়। হবে কি আমার সেই তুমি? পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল অর্ণব হাঁটু গেড়ে বসে আছে। অর্ণবকে দেখে আরেক দফা ক্রাশ খেলো পরি। রেড গোল্ডেন কালারের কম্বিনেশনের পাঞ্জাবি, হাতে গোল্ডেন কালারের ওয়াচ, হালকা খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটগুলো। এই টিয়া পাখি। ডাক্তার শুনেই ঘোর কাটলো। অর্ণব পেছন থেকে বের করে একটা চকলেট বক্স দিল, আর তার উপর আবার একটা আইসক্রিমের বক্স দিল, তারপর আবার একটা চকলেট বক্স দিল। অর্ণবের এমন কাণ্ড দেখে আমি হাসতেছি। তারপর একটা ডালা দিল, যার মধ্যে অনেকগুলো চুড়ি সাজানো ছিল। তারপর আরেকটা ডালা দিল, যার মধ্যে বিভিন্ন ধরনের রূপোর ছিল। পেছন থেকে বের করে একটার পর একটা গোলাপ দিচ্ছে। আমি সবগুলো পাশে টেবিলে রাখছি। আস্তে করে অনেকগুলো গোলাপ দিতে লাগলো। আমার অনেক হাসি পাচ্ছে অর্ণবের এমন কাণ্ড দেখে। আমাকে এমন হাসতে দেখে অর্ণবও হাসতেছে। তারপর খুব সুন্দর একটা রিং সামনে ধরলো, কিন্তু আমি হাত সরিয়ে নিলাম। প্লিজ টিয়া পাখি, আজকে অন্তত এমন করো না। কথা দিলাম তুমি যা বলবে তাই হবে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি। কি করব? আমার জীবনটা যে এত সোজা না। প্লিজ জান, আমার এমন করো না। তোমাকে ভালোবাসতে হবে না। মাথা কাজ করছে না। কি করব? কল্পনাতেও ভাবি নাই কেউ আমাকে এতটা সারপ্রাইজ দেবে, এতটা ভালো রাখবে। তাকে কি করে কষ্ট দিই? কিন্তু আমার যে অতীত আছে, তারপর কি সে আমাকে মেনে নেবে? টিয়া পাখি, ভালোবাসি অনেক, একটাবার একটা সুযোগ দাও না। আর রিংটা বলে কি এমন হবে বলো তো? তুমি তো আমার বিয়ে করা বউ। আমি আর কিছু ভাবতে পারলাম না, হাত বাড়িয়ে দিলাম, কারণ সব কিছুই আমার জন্য করেছে। আমি সবগুলো জিনিসই অর্ণবের কাছ থেকে নিয়েছি। এখন এই রিংটা পরলে মহাভারত। অর্ণব যদি আমার অতীতটা জেনে রাখতে না চায়, তাহলে আমি চলে যাব। এত টেনশন নিতে পারবো না। অর্ণব রিংটা পরিয়ে দিয়ে গভীরভাবে হাতে একটা কিস করে। হঠাৎ দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে মিলে হাততালি দিচ্ছে, কেউ সিটি বাজাচ্ছে। এখন আমার বেশ লজ্জা লাগছে। অর্ণব আমাকে হালকা জড়িয়ে ধরলো। লজ্জা পেয়ে আমি অর্ণবের পাঞ্জাবির কিছু অংশ খামচে ধরলাম। চলেন ভাবি, কেকটা কাটবে। অর্ণব পরির কাছে কাছে এসে ফিসফিস করে বলল, আমার লজ্জা করছে। তুমি কিন্তু এতগুলো মানুষের সামনে আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছো। আমি অর্ণবের দিকে বড় বড় চোখ করে তাকাতেই আমাকে এভাবে তাকাতে দেখে অর্ণব হাসি দিয়ে একটি অন্যদিকে তাকিয়ে যায়। সাথে সাথে অর্ণবের পাঞ্জাবি থেকে হাত সরিয়ে নিই। আমি হাত সরাতে অর্ণব আমাকে পেছন থেকে পেট বরাবর জড়িয়ে ধরে। মানুষের সামনে কিছু বলতে পারছি না, তাই পায়ে দিলাম এক লাথি। মানুষের সামনে কিছু বলতে পারছে না, শুধু আমার দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। হঠাৎ ফোনের দিকে তাকালাম, দেখলাম আবার আদির আইডি থেকে ইরার আর আদির কয়েকটা পিক দিয়েছে। আমি অর্ণবের হাত ধরে সাইডে আনলাম। টিয়া পাখি, এইভাবে কেন নিয়ে যাচ্ছ? ভয় হয়তো আমার তোমাকে এই রূপে দেখলে। আসেন কয়েকটা সেলফি তুলি, একটু রোমান্টিক স্টাইলে। অর্ণবের চোখগুলো রসগোল্লার মতো করে পরির দিকে তাকিয়ে আছে। তুমি ঠিক আছে তো পরি? কেন? জ্বর টর হয়নি তো? এবার পরি রাগ করে তাকাতেই অর্ণব পরিকে পেছন থেকে জড়িয়ে ধরে। এবার সেলফি তোলো।
কয়েকটা সেলফি তুলে অর্ণবের মুখে স্টিকার দিয়ে আদিকে সেন্ড করলাম। এখন দেখি আদি কতটুকু চলে। পরিণীতা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। অর্ণব এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়েছে পরীকে, অন্য হাত দিয়ে ড্রাইভিং করছে। মেয়েটা এত ঘুম পাগল কেন? হ্যাঁ, সব মেয়েরাই কি এমন ঘুম পাগল হয় নাকি? গাড়িটি মেইন গেটের ভেতর প্রবেশ করলো। অর্ণব গাড়ি থেকে নেমে পরীকে করে নিয়ে ভিতরে ঢুকলো। দরজা খোলা রেখেই বিমলা বাসায় চলে গেছে, তাই ঢুকতে আর অসুবিধা হলো না। পরীকে নিয়ে সোজা নিজের রুমে শুয়ে দেয় অর্ণব। অর্ণবকে পরী জড়িয়ে ধরে আছে, ছাড়ছেই না। কিছুক্ষণ পর পরিণীতের দিকে তাকিয়ে আনমনে হাসে অর্ণব। পরীকে আস্তে করে নিজের কাছ থেকে ছাড়িয়ে অর্ণব ফ্রেশ হতে চলে যায়। অর্ণব 3/4 একটা প্যান্ট পরা আর সাথে একটি টি শার্ট। প্রতিটি রাতেই এটা পরে সে। মুখ মুছতে মুছতে রুমে প্রবেশ করে বুঝতে পারে ভারী শাড়ি প্লাস গয়নায় পরীর ঘুমোতে সমস্যা হচ্ছে। এখন যদি পরীকে হেল্প করতে চাই, পরে আবার আমাকে কি না কি ভাববে। এটা ভেবেই অর্ণব সোফায় গিয়ে শুয়ে পড়ল। চাইলেই পারতো পরীকে একা ছেড়ে অন্য রুমে ঘুমোতে, কিন্তু পরীকে তো আর চোখের সামনে দেখতে পাবে না। চোখ বন্ধ করতেই পরীর নড়াচড়ার শব্দ হচ্ছে। শাড়ি পরে ঘুমাতে মনে হয় কষ্টই হচ্ছে, তাই অর্ণব আস্তে আস্তে গিয়ে জুয়েলারিগুলো আগে খুলে দিল। তারপর ওপর থেকে শুধু শাড়িটা খুলে আবার শুয়ে দিয়ে এসে পড়ে সে নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে পরীর ঘুম ভাঙার সাথে সাথেই জোরে চিৎকার করে ওঠে। জোরে চিৎকার শুনে অর্ণবের ঘুম ভেঙে যায়। আরে এত জোরে কেউ চিৎকার করে নাকি? তোমাকে কেউ কেউ মেরেছে? কি করলাম? সিনেমার মতো আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করে ফেলেছেন। কি বলছো এসব? পরে কিছু না বলেই কান্না করতে লাগলো। আপনি এত লুচু, আগে জানতাম না। হোয়াট? স্টপ! তোমার শাড়ি পরে ঘুমাতে সমস্যা হচ্ছিল, তাই আমি শুধু শাড়িটা খুলে পাশের টেবিলে রেখেছি। আমার যা ইচ্ছে তা হোক, আপনার কি? হ্যাঁ, এই জন্য মানুষের উপকার করতে হয় না। এটা বলেই অর্ণব ওয়াশরুমে ঢুকে পড়ল। জানে পরি এখন অযথাই ঝগড়া করবে। অর্ণব অফিসে চলে যায়। রাত হতেই পরি নিজের ফোনটা অন করে। চার্জ শেষ হয়েছিল গত রাতে, তাই এখন চার্জে দিয়ে ফোন খুললো। ফোন অন করেই পরি থ হয়ে আছে। আদির 50+ মেসেজ। সবগুলো মেসেজের শেষে একটাই প্রশ্ন, ছেলেটা কে? আর পরি কি বিয়ে করে ফেলেছে নাকি? মেসেজ দেখেই বোঝা যাচ্ছে পিকগুলো আদিকে কেমন পুড়িয়েছে। এতদিনে আদি বুঝবে পেয়ে হারানোর কষ্ট যে কি পরিমাণের। ফোন অন করার সাথে সাথেই আবারও আদির নম্বর থেকে কল আসলো। কয়েকবার কেটে দেওয়ার পরও বারবার কল দিচ্ছে আদি। মুখে এক রাশ বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলো পরি। পরি, তোমার সাথে এটা কে? আপনাকে বললে আমার লাভ? তোমার সাথে আমার লাভ লসের কোনো হিসাব না পরি। হ্যাঁ, আপনার রূপবতী বউ কোথায়? কে আমার বউ? ইরা আপু। আপনি তো আমার জিজু হন। পরি! স্টপ মিস্টার আদিত্য চৌধুরী। গলার আওয়াজ নিচে। কেন, কি করবি তুই? তুই তো নষ্ট মেয়ে, নয়তো কি দুদিনও লাগেনি আরেকটা জুটিয়ে নিয়েছিস? একটা প্রবাদ আছে, জানেন তো, খেতে না পারলে আঙুর ফল টক। আপনার বেলায়ও তার থেকে ব্যতিক্রম কিছু নয়। ভালো কথা শিখে আছো দেখছি, নিজেকে তো অনেক চেঞ্জ করে ফেলেছো। হ্যাঁ, মরিচিকার পেছনে ছুটেছিলাম এতদিন, তাই বোকা ছিলাম। বলেই কারো পাওয়ার আওয়াজ শুনে কলটা কেটে দিল পরি। টিয়া পাখি, চলো। কোথায়? চলোই না স্বপ্নের দেশে। আদিক্ষেতা? তাই বুঝি? ইচ্ছে করে যাবে নাকি আমি জোর করে নিয়ে যাবো, এটা বলো। পরি আদির কথা ভাবতে চায় না, আর না গেলেও অর্ণব জোর করবে, তাই পরি রেডি হতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর পরি রেডি হয়ে নিচে এলো। সাদা আর গোলাপি কম্বিনেশন একটা 3 পিস পরে দিল, সাথে ম্যাচিং জুয়েলারি। অর্ণব পরির সাথে মিলিয়ে সাদা শাড়িটি পরেছে। নিজে হেঁটে যাবে নাকি কোলে করে নেব? অর্ণবের কোনো কথার উত্তরে দিচ্ছে না পরি। না দিয়েই পরি গাড়িতে গিয়ে বসলো। ও টিয়া পাখি, তুমি কি শুনতে পাও? আমি তোমায় ডাকি। অর্ণব গাড়ি চালাতে চালাতে হেসে হেসে পরীকে এভাবে রাগাচ্ছে। পরীও রেগের লচির মতো ফুলছে। অর্ণব একটা মেলার মধ্যে এনে গাড়িটা রাখে। নিজের হাতের আঙ্গুলের ফাঁকে পরীর হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে হাতটা শক্ত করে ধরে হাঁটছে আর পরীকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে। হঠাৎ পরী আদিকে দেখতে পায়। পরীর দিকে দ্রুতগতিতে আসছে সে। কি হবে এখন যদি আদি অর্ণবের সামনে এসে যায়? ভয়ে পরীর চোখ বুক লাল হয়ে আছে। পরী, তুমি আমাকে এভাবে টেনে নিয়ে আসলে কেন? এক্ষুনি বাসায় চলুন, আমার ভালো লাগছে না। কি বলো টিয়া পাখি? কি হয়েছে? সরি, আমি বুঝিনি তুমি এইখানে আসলে অসুস্থ হয়ে যাবে তো,
তাহলে কখনো আসতাম না বউ। অর্ণব দ্রুত গাড়ি স্টার্ট দিল। একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আদি ঠিক অর্ণবের সামনে চলে আসতো। মনে মনে কথাটা বলে গাড়ির গ্লাস ভেদ করে বাইরে তাকাতে দেখে খুব সুন্দর একটা ব্রিজ। পুরো ব্রিজটা লাইটিং করা, পাশে ছোট্ট ছোট্ট দোকান। এই থামুন, বেশ জোরেই বললাম কথাটা। অর্ণব সাথে সাথে গাড়ি থামায়। কি হলো? চলুন হেঁটে আসি, আর ওই দোকান থেকে ফুচকা খাবো। মেয়েদের খাবার আমি খাই না। আপনাকে তো খেতে বলিনি, আমি খাবো, আপনি দেখবেন। কাকে? বেশ অবাক হয় অর্ণব পরীকে প্রশ্নটা করলো। ফুচকাওয়ালাকে। বলেই পরী গাড়ি থেকে নেমে গেল। অর্ণব হ্যাবলার মতো কতক্ষণ বসে রইল। পরক্ষণে মনে হলো পরী একাই গাড়ি থেকে নেমে চলে গেছে। অর্ণব দ্রুত গাড়ি থেকে নেমে গিয়ে পরীর সাথে দাঁড়ায়, পরীর সামনে দাঁড়ায়। পরী ফুচকা খাচ্ছে, অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ অর্ণবকে চমকে দিয়ে পরী অর্ণবের কানের কাছে গিয়ে বলল, আমাকে কিন্তু দেখতে বলিনি, বলেছি ফুচকাওয়ালাকে দেখতে। অর্ণবের কাছে যেতেই দুজনের অজানা অনুভূতি মনের মধ্যে উকি দিচ্ছে। অর্ণব পরীকে পেছন থেকে দড়িয়ে ধরতে চাইলে পরী দূরে সরে যায়। মানুষ আছে এখানে, চোখে পড়ে? না, বউ পাশে দেখলে আমি আর কাউকে দেখি না। পরী মুখ ভেঙচি কেটে অর্ণবের থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। ফোনের দিকে তাকাতে দেখে আদির নম্বর থেকে কল। মেসেজ সিন করার সাথে সাথেই কল দিল আবারও। পরী কেটে দিচ্ছে বারবার, কল কেটে দেওয়ায় মেসেজ করছে। পরী বেশ মনোযোগ দিয়ে ফোন দেখছে, তাই অর্ণব পরীর দিকে এগিয়ে যায়। অর্ণবকে আসতে দেখে পরী ফোন অফ করে ফেলায়। আদির ফোনের শব্দে পরীর ঘুম ভাঙে। ভালোই জ্বলতেছে বুঝি, মনে মনে সেই পরিমাণে খুশি হয়েছে পরী। কতটাই না কষ্ট দিয়েছিল কয়েকদিন আগে পরীকে, আজকে নিজে কষ্ট পেতে কেমন লাগে দেখো। আদিত্য চৌধুরী, আমি আমার যোগ্য না, নাকি তুমি আমার যোগ্য না, তাই দেখো। কথাগুলো মনে মনে বলে, হালকা হেসে অর্ণবের মুখের দিকে তাকালো। ছেলেটার কি কষ্ট হয় এভাবে সোফায় ঘুমোতে? ছেলেটা আমাকে এত সুখে রেখেছে, বিনিময়ে আমি তো একটু কষ্টই দিচ্ছি। অর্ণবের সবকিছুই পরীর মন ছুঁয়ে যায়। আস্তে আস্তে অর্ণবের পাশে গিয়ে বসলো পরী। চুলগুলোতে হাত দিয়ে মুখের দিকে আড়মোড়ে তাকিয়ে অশ্রমের দিকে পা বাড়ায় পরী। ইরার ফোনই তুলছে না আদি। দুদিন যাবৎ কোনো খোঁজ খবরই নেই। আদি ইরাকে একটা বাসায় রেখে গেছে দুদিন আগে, কিন্তু এখনো কোনো খবর নেই। কল দিলেও বারবার কেটে দিচ্ছে। আজ সকালে কল দেওয়ার পর তো সোজা ব্লক করে দিত। এতে বেশ লেগেছে ইরার, তাই তো সিদ্ধান্ত নিল সোজা আদির বাসায় চলে যাবে। ইরার কাছে বিয়ের রেজিস্ট্রিও আছে, বিন্দু পরিমাণ অসুবিধা হবে না তার আদিকে ফাঁসাতে। কিন্তু ইরা তো চায় না আদির কোনো প্রবলেমে পড়ুক, কারণ আদির প্রতি ইরার ভালোবাসা অনেক। কথাগুলো আদির ফ্রেন্ড শাওনের কাছে বলল ইরা। শাওন প্রত্যুত্তরে কি বলছে তা ভাবছে। আপনার যা ভালো হচ্ছে তাই করুন। এটুকুনি বলেই কেটে পড়লো শাওন, কারণ শাওন তো ইরার সম্পর্কে ভালো করে জানে, এসব ঝামেলায় না জড়ানোই উত্তম। ইরা কলেজের সামনে দাঁড়িয়ে আছে, সবসময় আদি এখানেই থাকে। কোথাও না কোথাও থাকলেই আদির এই জায়গাতে থাকার কথা। চারদিকে খুঁজে ইরার চোখ যায় কৃষ্ণচূড়া গাছের তলায়। একটা ছেলে বসে সিগারেট খাচ্ছে আর ফোনে কি যেন দেখছে মনে হচ্ছে। সামনে এগিয়ে যেতে ইরা বুঝতে পারল ছেলেটা আদি। কেমন উস্কো খুস্কো চুল, চোখ মুখে ক্লান্তির ছাপ। আদির পাশে যেতেই দেখে আদি পরীর ছবি দেখছে, কিন্তু সাথে কে তা বুঝতে খুব অসুবিধা হচ্ছে তার। অসুবিধা হবেই না কেন, ছেলেটার মুখে তো স্টিকার দেয়া। আদি, তুমি এখানে? আমার কল রিসিভ করছো না কেন? আর পরিপেক তোমার ফোনে কেন? কথাটা বলার সাথে সাথেই থাপ্পড়টা এসে ইরার গালে পড়ে। তোর জন্যই পরীকে আমি হারিয়েছি। আদি, কি বলছো এসব? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবেসে বিয়ে করিনি, ওইটা ক্ষণিকের ভালো লাগা ছিল। বলে না, বেশি ভালোবাসলে বেশি অবহেলা পাওয়া যায়। আমাকেও পরি বেশি ভালোবেসেছিল, বিনিময়ে আমি তাকে শুধু কষ্ট দিয়েছি। আদি, আমার দিকে তাকাও। পরি নাম আর একবারও উচ্চারণ করবে না। তোর তো নাম উচ্চারণ করাই চলতেছে, আর আমার ভালোবাসা অন্য কোনো ছেলের সাথে আছে, আমার কেমন লাগে বল? আদি, আমি তোমার বিয়ে করা বউ, আর এই কয়েকই দিনে আমি পুরনো হয়ে গিয়েছি। তুই তো আমাকে জোর করে বিয়ে করেছিস, পরির নামে মিথ্যে বলে আমার মনকে বিষাক্ত করে তুলেছিস। কথাটা বলে আদি বাইক নিয়ে বেরিয়ে পড়ল। শত টাকা সত্ত্বেও আদি পেছনে তাকালো না। ইরার নম্বর থেকে পরীর ফোনে কল আসতে দেখে চমকে ওঠে পরী। বেশ কয়েকবার কল দিল ইরা। পরী তো ফোন সাইলেন্ট করে রেখেছে। পরী তো এটাই চেয়েছিল,
পেয়ে হারানোর কষ্ট যে কতটুকু তা বোঝাতে অর্ণব অফিসে চলে গিয়েছে। খুব কেয়ার করে এরকম কাউকে পেতে সত্যিই ভাগ্য লাগে। না চাওয়া সত্ত্বেও এই কয়েকদিনে অর্ণবের সাথে নিজেকে অনেকটাই জড়িয়ে নিয়েছে পরি। কিন্তু যখনই জানতে পারবে আমার অতীত, মেনে নেবে কি অর্ণব, নাকি এক আকাশ পরিমাণ ঘৃণা নিয়ে দূরে সরিয়ে দেবে? এসবই ভাবছে পরি। পরি ফোন হাতে নিয়ে দেখলো আদি মেসেজ দিয়েছে, রীতিমতো থ্রেট করতেছে। এই মুহূর্তে তুমি কল না ধরলে তোমার সংসার ভেঙে দেবো। তুমি কি চাও তোমার হাজবেন্ড কোন রকম ক্ষতি হোক? যদি না চাও তাহলে কল রিসিভ করো। পরি অনেক ভয় পেয়ে যায়। পরি চায় না পরির জন্য অর্ণবের কোনো ক্ষতি হোক। এমনটা হলে যে পরি মেনে নিতে পারবে না, তাই পরের বার আদির নম্বর থেকে কল আসার সাথে সাথেই রিসিভ করে। খুব সুখে আছো তাই না? আপনিও তো এতদিন খুব সুখে ছিলেন। আমি তো একবারের জন্যও চলে আসো পরি, আমি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। এই কথাগুলো কিন্তু আগেও বলেছিলেন। আপনাকে বিশ্বাস করে ফলস্বরূপ কিন্তু কষ্টটা পেয়েছি। আর আপনি আমার হাজবেন্ড সম্পর্কে ওই মুখে কোনো কথা উচ্চারণ করবেন না। আমি আমার হাজবেন্ডকে বড্ড ভালোবাসি। এ দুদিনে আমাকে কিভাবে ভুলে গেলে? দুদিন না মিস্টার আদিত্য চৌধুরী, অনেক টাইম। প্রতিদিনকে ঘন্টায় নিন, তারপর মিনিট, তারপর সেকেন্ডে নিন। দেখেন কত বিশাল সময়। এই সবটা সময় মানুষ আমার পাশে ছিল। আমার অতীত বর্তমান কিছু না জেনেই বিয়ে করেছে। খুব গুণগান তো করছো। সোজা কথায় কাজ না হলে আমি কিন্তু বেঁকে বসবো। যদি ভালো চাও ঠিকানা দাও, আমি গিয়ে নিয়ে আসবো। কথাটা বলার সাথে সাথেই পরি কলটা কেটে দিল। খুব কান্না পাচ্ছে। আমাকে যা করার করুক, কিন্তু অর্ণবের কথা বললে আমি সহ্য করতে পারি না। ফ্লোরে বসে নিঃশব্দে কাঁদছে আর ভাবছে মানুষ মানুষকে ভালোবেসে আজ তারই মাসুল দিতে হচ্ছে। অর্ণব বাসায় এসে পরীকে খুঁজছে। বাসায় ঢুকেই কয়েকবার ডাক দিল, কিন্তু পরীর কোনো পাত্তা নেই। এমন তো হয় না, প্রতিদিন রাখলে একটু হলেও তো সাড়া দেয়। অর্ণব রুমে গিয়ে লাইট অন করতেই চোখ গেল বেড সাইডে। পরীকে দেখে অর্ণব পাশে যেতেই আচমকা অর্ণবকে জাপটে ধরে চিৎকার করে কেঁদে ওঠে পরী। অর্ণবও বুকে জড়িয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর পরীকে শান্ত করার জন্য অর্ণব মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, টিয়া পাখি ভয় পেয়েছো? কিন্তু পরী কিচ্ছু বলে না। টিয়া পাখি বলো আমাকে, নিজের ভিতরে আটকে রাখলে কষ্টটা বাড়বে তো। পরী শুধু অর্ণবের কথাগুলো শুনছে, কোনো উত্তর দেয় না। পরি চলো, তোমাকে আব্বুর বাসায় নিয়ে যাই। ওইখানে অনেকে আছে, তুমি আর ভয় পাবে না। এখানে হয়তো একা আছো তাই ভয় পাচ্ছ। পরী মাথা নাড়ল। অর্ণব পরীকে উঠিয়ে বেডে বসিয়ে দিয়ে ফোন বের করে কল দিয়ে বলল কালকে বাসায় যাবে। পরীকে বসতে বলে অর্ণব ফ্রেশ হতে চলে গেল। ইরা আর কোনো উপায় না পেয়ে আদির বাসায় যায়। গিয়ে সবকিছু খুলে বলে, প্রমাণ সহ দেখায়। আপনারা যদি আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব বলেন? কান্না করতে করতে ইরা এই কথাগুলো বলল। জাহান্নামে যা, মানা করছে কে? আমার আব্বু আম্মুর কাছে আসলি কেন? কথাগুলো শুনে পেছনে তাকাতেই দেখে আদি বাসায় ঢুকতে ঢুকতে এই কথাগুলো বলল। আমি এই বিয়ে মানি না বাবা। কথাটা বলার সাথে সাথে আদির মা থাপ্পড়টা আদির গালে দিয়ে দেয়। কয়েকদিন পর পর মেয়েরা এসে একই কথা বলে। আমাদের মান সম্মান কি তুই ধুলোয় মিশবি নাকি? যাও তুমি তোমার রুমে যাও। চম্পা, আদির রুমটা দেখিয়ে দে। আম্মু তুমি জানো না এই মেয়ে ভালো না, আমি ওর সাথে থাকতে চাই না। তাহলে বিয়ে করলি কেন? আম্মু আমি বিয়ে করতে চাইনি। তাহলে কি তোকে জোর করে বিয়ে করে নিয়েছে? জানি না আম্মু, কিন্তু আমি বিয়ে করতে চাইনি। এবার অর্ণবের গালের উপর আরেকটা থাপ্পড় পড়ে। এসব ধরনের আর একটাও কথাও বলবি না তুই। কালকে অর্ণব আসছে। অর্ণবের সামনে আপাতত ভালো শিক্ষা দিয়ে যে তোকে বড় করি নাই এটা দেখাস না। অর্ণব মা বাবা ছাড়াও অনেক ভালো শিক্ষা পেয়ে বড় হয়েছে, আর আমরা থেকেও তোকে ভালো মানুষ বানাতে পারিনি। পরি অর্ণব দুজনেই ঘুম থেকে উঠে নাস্তা করতে টেবিলে যায়। পরি বারবার বলতে যাচ্ছে পরির অতীতের কথা, কিন্তু সাহস হয়ে উঠছে না। সবার সামনে নিয়ে যাওয়ার আগেই সবটা জানাতে চায় অর্ণবকে। এবার সাহস করে বলে উঠল, আপনাকে আমার সম্পর্কে কিছু বলার আছে। খাওয়ার সময় কথা বলতে হয় না পরি। কিন্তু আমি বলতে চাই, কথাগুলো জানা আপনার প্রয়োজন। পরি এখন খেয়ে দ্রুত রেডি হয়ে নাও। আব্বু অনেকবার কল দিয়েছে, আমাদের যেতে হবে, কথা পরেও শুনতে পারবো। পরির বেশ রাগ হচ্ছে। এই কথাটা যখনই বলতে চায় তখনই অর্ণব বলতে দেয় না। অর্ণব নাস্তা করা শেষে উঠে চলে যায়। পরীকেও দ্রুত রুমে আসতে বলে। টেনশনে পরি সারা রাত ঘুম আসেনি। যে করে হোক আজকে অর্ণবকে সবটা বলতে হবে। গাড়ি চলছে আপন গতিতে। অর্ণব ড্রাইভ করছে আর পরীর দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর চোখে।
শুনুন, বলো টিয়া পাখি। আমার কথাগুলো শুনুন। এই ডাক তো দূরের কথা, আমাকে এই রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবেন। কি কথা টিয়া পাখি? আমি অতীতে কাউকে ভালোবাসতাম। তো চলে যেতে চাও নাকি তার কাছে? না, তাহলে আর কোনো কথা বলো না, আর কিছু শুনতে চাই না। তোমার অতীত কি ছিল, কি হয়েছে, এইসব আমি শুনতে চাই না। বিয়ের পর তুমি আমার, এটাই জানি। আমাকে বলতে দিন প্লিজ। পরে আমি আর কিচ্ছু শুনতে চাই না, তোমাকে বললাম তো। বেশ রাগ দেখিয়ে অর্ণব কথাটা বলল। অর্ণবের এমন অবস্থা দেখে পরি আর কিচ্ছু বলল না। অর্ণবের এমন ব্যবহারে পরি কান্নাই করে দিল। কান্না করতে করতে বলল, এসব কারণেই একদিন আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দিই। পরির এমন কথা শুনে সাথে সাথে গাড়ি থামিয়ে দেয় অর্ণব। গাড়ি সাইড করে নেমে পরির কাছে আসে, চোখের পানি মুছে দিয়ে আলতো করে কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দেয়। পরি এক হাত দিয়ে অর্ণবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। পরি, তুমি আমাকে নিয়ে ভেবো না। তোমার অতীতে যাই থাক না কেন, আমি তোমাকে কখনোই ছাড়ছি না। যখন প্রয়োজন পড়বে আমি নিজে তোমাকে এসে জিজ্ঞেস করবো কি ছিল তোমার অতীতে। পরে কি আমাকে ভুলে যাবেন? পরির এমন প্রশ্ন অর্ণব হাসে। তোমাকে ভুলতে হলে আমাকে আগে ভুলতে হবে টিয়া পাখি। তোমার সাথে আমার ভুলে যাওয়ার কোনো সম্পর্ক না। চাইলেও আমরা কেউই এই সম্পর্ক ভুলতে পারবো না। পবিত্র বন্ধ, আবদ্ধ দুজন। বাসায় গিয়ে অনেক হাতের করবো, কষ্ট কি মনে রাখতে দেবো না। এখন কান্না করে বর্ষ টিয়া পাখি। তুমি কান্না করলে তো আমি ড্রাইভ করতে পারবো না। অর্ণব আবারও নিজের জায়গায় বসে ড্রাইভ করছে এক হাতে, অন্য হাতে পরির হাতটি শক্ত করে ধরে আছে। সকাল থেকে রান্নায় ব্যস্ত। ছেলে কতদিন পর আসতে চেয়েছে, হয়তো জন্ম দিইনি, তাই কি আমাকে মা বলে ডাকা যায় না? মানুষ করতে চেয়েছি তো ছোটবেলা থেকেই। অর্ণব প্রথম প্রথম মেনে নিলেও সমাজ আমাকে কিন্তু অর্ণবের মা হিসেবে মেনে নেয়নি। বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি অর্ণবের সৎ মা। তাই তো আমার ছেলে আমার থেকে দূরে। কথাগুলো ইরাকে শোনাচ্ছে অনিতা বেগম। কাজ করাচ্ছে সকাল থেকে অনেক। ইরা এসব কাজে অভ্যস্ত না, তাও শাশুড়ির মন রক্ষায় করতে হচ্ছে। মন যাচ্ছে এখনই রুমে চলে যায়। তারপর সকাল থেকে শাড়ি পরিয়ে রেখেছে। অসহ্যকর লাগছে ইরার কাছে। অর্ণবের কত গুণগান, অথচ আদির কথা একবারও বলনি। শুনলাম তো সৎ ছিলে, তারপরও এত মায়া আসে কোথা থেকে কে জানে। কথাগুলো মনে মনে বললো ইরা। বাড়ির সামনে গাড়ি থামাতেই পরির চিনতে কষ্ট হয় না এটা আদির বাসা। তার মানে কি আদি অর্ণব দুই ভাই? কি করে যাবে বাসার ভিতর? সবাই তো পরীকে চেনে। আমি কথাটা বলেই সাথে সাথে জ্ঞান হারায় পরি। অর্ণব পরীকে এমন অবস্থা হতে দেখে বেশ ভয় পেয়ে যায়। টিয়া পাখি, আই টিয়া পাখি। বার কয়েক ডাকলেও পরীর কোনো সারা শব্দ না পেয়ে দ্রুত করে তুলে নেয়। পরীকে করে নিয়ে ভেতরে ঢুকে। অর্ণব পরীকে নিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই বাসার সবাই আসে। অর্ণব পরীকে নিয়ে সোফায় শোহায়। অনিতা চৌধুরী পরীকে দেখেই চেনে ফেলে, তাই সাথে সাথে জিজ্ঞেস করে, এই মেয়েকে কোথা থেকে নিয়ে আসলি অর্ণব? আমি বিয়ে করেছি মা, পরি চৌধুরী বাড়ির বড় বউ। কথাটা বলার সাথে সাথেই অনিতা চৌধুরী চিৎকার দিয়ে বলে, এক মেয়ে দুই ভাইয়ের বউ হয় কিভাবে? মায়ের এমন ব্যবহারের জন্য মোটেও প্রস্তুত ছিল না অর্ণব, কিন্তু মায়ের কথাকে উপেক্ষা করে পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পরীকে নিজের রুমে শুয়ে দিয়েছে অর্ণব। অনিতা চৌধুরীও ছেলের পিছনে পিছনে দৌড়ে রুমে ঢুকে। অর্ণব, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আপনি কি চাচ্ছেন? আমি এই কথাটা শুনে চুপ করে যায়। বাবা, আমার কথাটা শোন। এই মেয়ে কয়দিন আগে এসে বলেছিল ও নাকি আদির বিয়ে করা বউ, বাচ্চাও নাকি পেটে। এই মেয়ে মিথ্যেবাদী, আদিকে না পেরে তোকে ফাঁসিয়েছে। বের করে দে তুই একে এই বাসা থেকে। ও আচ্ছা, শোনেন, আমি এতটা বোকা না যে আপনার কথা শুনে আমি আমার বউকে বের করে দেবো। পরি সুস্থ হোক, তার মুখ থেকে সবকিছু শুনবো, তারপর দেখা যাবে কি হয়। এখন আপনি আমার রুম থেকে যেতে পারেন। অর্ণবের এমন ব্যবহারে অনিতা চৌধুরী এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, চলে গেল। যতই অনিতা চৌধুরীর কথা বিশ্বাস করুক না করুক, তারপরও না চাওয়া সত্ত্বেও একটা অবিশ্বাস কাজ করছে পরীর প্রতি। এখন নিজের উপর রাগ হচ্ছে। পরীর কথাগুলো যদি ওই টাইমে শুনতো তাহলে এখন আর এমন হতো না। এত টেনশন আর নিতে পারছে না। অর্ণব পরীকে অনেক আগে থেকেই পছন্দ করত, পরীর স্কুল লাইফ থেকে, কিন্তু বলতে পারতো না। এক গাদা চিঠি লিখেছে পরীর জন্য, কিন্তু একদিনও দিতে পারেনি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু দেখতো সাদা ড্রেস পরা মেয়েটি হাসিতে মগ্ন থাকতো। এতটা ভালো লাগায় কাজ করতো যা বলে বোঝানো সম্ভব নয়। পরীকে সাধারণের মধ্যে অসাধারণ লাগতো। যখন জানতে পারলো মেয়েটা এতিম, তখন আরো বেশি মায়া কাজ করতে থাকে। বেশ কয়েকদিন গোলাপ নিয়ে গিয়েছিল প্রপোজ করার জন্য, কিন্তু ওই সাহসটা হয়ে ওঠেনি।
যখনই পরি কলেজে অ্যাডমিশন নেয় পরে জানতে পারলো পরি আদির সাথে সম্পর্ক। অর্ণব চেয়েছিল ভালো থাকুক আমার ভালোবাসা, তাই তো দূরে সরে এসেছিল। কিন্তু পরি আদিকে বিয়ে করেছে কিনা তা জানা হয়ে ওঠেনি। এত বছর পর যখন তার ভালোবাসা তার চোখের সামনে আসলো, খুব খুশি হয়েছিল সেদিন। কিন্তু পরির অজানা প্রত্যেকটা কষ্ট তাকেও কষ্ট দিচ্ছিল, তাই চেষ্টা করেছে সব সময় খুশি রাখার। ডাক্তার শুনে পেছনে তাকাতে দেখলো পরি চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে। মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। অর্ণব কোনো মতেই চায় না পরীকে অবিশ্বাস করতে, তাই টেনে অর্ণবের কাছে নিয়ে আসলো পরীকে। আলতো করে বাহুডোরে আবদ্ধ করে কপালে চুমু দিয়ে মুখটা উপরে তুলতেই দেখলো পরী কান্না করছে। এতক্ষণ অনেক কিছু হয়ে গেছে তাই না? তাও আপনি আমাকে এভাবে কাছে টেনে টিয়া পাখি, আমি চাই না তোমাকে অবিশ্বাস করতে, ভুল বুঝতে। কি হয়েছে আমাকে এখন বলো, আমি এখন সব আমার সব কথা কি আপনার বিশ্বাস হবে? অন্ধের মতো বিনা স্বার্থে যাকে ভালোবেসে গেছি তাকে যদি বিশ্বাস নাই করি তাহলে আমার ভালোবাসায় বৃথা। পরি অর্ণবকে প্রথম দিন থেকে শেষ অবধি যা হয়েছে সব কিছু বলেছে। আদি যে পরীকে থ্রেট করেছে অর্ণবকে নিয়ে তাও বলেছে। অর্ণব এক মুহূর্ত বসে না থেকে বাবা মাকে ডেকে আনে, সবগুলো বিষয় খুলে বলে। আশা করি মায়ের পর আমার বউ নিয়ে তোমাদের কোনো আপত্তি নেই। অনিতা চৌধুরী পরীর কাছে গিয়ে আদর করে অনেকক্ষণ। আমার ছোট ছেলের হয়ে আমি মাফ চাইছি মা তোর কাছে, মাফ করে দে। আমার আদি এমন কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। মা, আমি আগে সব ভুলে যেতে চাই, আমার আবার নতুন করে বাঁচতে চাই। এখন একটু রেস্ট নে অর্ণব, আমি যাচ্ছি, তোরা রেস্ট নে, পরে আবার কথা হবে। আর তোকে জানিয়ে রাখি ইরা এখন এ বাসায় আছে, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস। অর্ণবের আব্বু আম্মু চলে যায়। এতক্ষণ পরে একটু শান্তি লাগছে। পরীকে কাছে টেনে নেয় অর্ণব, অভয় দেয়। পরি, আমি একটু বাইরে যাব, তুমি সাবধানে থেকো। কখন আসবেন? তা বলতে পারি না, তুমি ভয় পেয়ে বাবার রুমে যেতে পারো। না, সমস্যা নেই। অর্ণব পরীর থেকে বিদায় নিয়ে চলে যায়। পরী ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে বের হয়। রুম থেকে বের হওয়ার সাথে সাথেই ইরার মুখোমুখি হয়। আমার সংসারটা ভাঙার জন্য চলে এসেছিস তুই? ছোটবেলায় তো মা বাবাকে খেয়েছিস, এখন আমার সংসারটাও খেতে এসেছিস? চোখ নামিয়ে কথা বল। আমি সম্পর্কে তোর বড় যা, নিজের স্বামীকে তো নিজের কাছে রাখতে পারিস না, অন্যের বউয়ের দিকে নজর দেয়। আসলে মানুষের চরিত্রের দোষ থাকলে যা হয়। কথাটা বলেই পাশ কেটে চলে যেতে নিলে ইরা টান দিয়ে হাত ধরে ফেলায়। অনিতা চৌধুরী দুই বউকে নিয়ে বসেছেন কার কি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। শোনো ইরা, পরি তোমার বাবার বাড়ির সম্পর্কে কি হয় তা জানি না, কিন্তু এখানে তোমার বড় যা, সম্মান করে কথা বলবে। তুই শব্দটা যেন তোমার মুখে না শুনি। কাজকর্মও তো তেমন পারো না, সবকিছু শিখে নেবে। ইরার রাগে ভেতর ফেটে যাচ্ছে, কিন্তু মুখে হাসি রেখে কথাগুলো শুনতেছে। ঠিক আছে মা। পরি, তুমিও ইরাকে আদর করবে, না বোঝালে বুঝিয়ে দেবে। আর ইরা কোনো ধরনের ঝামেলা করলে সাথে সাথে আমাকে ডাক দিবা, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমি চাই না আমার বাড়িতে দুইটা বউ থাকতে বাড়ির ছেলেরা কাজের মেয়ের হাতে রান্না খাবে। সকালে আমি রান্না করব, দুপুরে ইরা, রাতে পরি রান্না করবে। আর দুজনের রান্না করার সময় দুজনই কিচেনে থাকবে। শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। বাড়ির বউয়ের মতোই থাকবে। দুজনেই সব কথা মাথা পেতে মেনে নিল, কিন্তু ইরা তো তেমন কোনো রান্নাই করতে পারে না। বাবার বাসায় থাকতে তো সব পরীকে দিয়েই করিয়েছে। পরী সুন্দর করে হাসতে হাসতে রুমে চলে গেল। ইরা কি করবে ভেবে পাচ্ছে না। পরীকে বাসা থেকে তাড়াবে নাকি নিজে রান্না শিখবে? দু কাজ একসাথে করতে গেলেই তো কোনোটাই ভালো হবে না। শেষে না ইরাকে এই বাসা থেকে বের হতে হয়। এ বাসায় পরী আসার পর একবারও সামনে চায়নি, কারণ এখন সবাই জানে পরীর আর আদির ব্যাপারটা। বেশ অবাক হয়েছিল যখন জানতে পারলো পরীকে ভাবি ডাকতে হবে। কি করে সহ্য করব পরীকে চোখের সামনে অন্য কারোর সাথে, তাও নিজের ভাইয়ের সাথে? সব হয়েছে এই ইরার জন্য। আমাকে যেমন রোজ রোজ আগুনে পোড়াচ্ছে, আমিও শান্তিতে থাকতে দেব না ইরাকে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে আদি। রাতের বেলা অর্ণব অফিস থেকে বাসায় ফিরে রুমে ঢুকে দেখে পরে আলমারির জিনিসপত্র গুছিয়ে রাখছে, তাও শাড়ি পরছে। অর্ণব গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে পরীকে।
পরি প্রথমে ভয় পেয়ে যায়। আধি নয়তো এটা। সামনে তাকাতে দেখে অর্ণব। ফ্রেশ হয়ে আসেন। অর্ণব পরির দিকে বিরক্তিকরভাবে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। পরি আবার আলমারির কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর পরি কি হয়েছে? ওয়াশরুমে গিয়েও আমাকে ডাকতে হয়? পরি গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলে, কি লাগবে? অর্ণব দরজাটা একটু ফাঁক করে পরীকে ভেতরে নিয়ে গিয়ে বলে, তোমাকে। ঠান্ডা লাগছে, ছাড়ুন। অনেক শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে পরের চুলগুলোতে মুখ ডুবিয়ে দেয়। আস্তে আস্তে গলায় কিস করতে থাকে। দু হাত দিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে। আঁচলটা ফেলে দিয়ে অর্ণব নিজের দিকে ফিরিয়ে নেয়। এক হাত দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে কপালে গভীরভাবে কিস করে। পরি সরাতে চেষ্টা করে ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয় অর্ণব। প্রতিদিন স্পর্শে পরি কেঁপে কেঁপে উঠছে। মুখ দিয়ে কোনো শব্দ করার মতো সুযোগ পাচ্ছে না। হঠাৎ দরজায় নক করার শব্দ পায় অর্ণব। পরির ঠোঁট ছেড়ে দিয়ে পরির দিকে তাকায়। পরি ভালো করেই বুঝতে পারলো ইরা ডাকছে। অর্ণব ইরার ডাককে উপেক্ষা করে আবারও নেশা ভরা চোখ দিয়ে পরির ঠোঁটের দিকে এগিয়ে যেতেই পরি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি যাই, ইরা ডাকতেছে। এই মেয়ে কি আর আসার টাইম পায়নি? জানি না। বলেই পরি যেতে নিলে অর্ণব আবারও টান দিয়ে নিজের বুকের উপর ফেলে। এই ভেজা অবস্থা তুমি কোথাও যাবে না। তুমি শাড়ি চেঞ্জ করে নাও, আমি দেখছি। পরি নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি সে অনেকটা ভিজে গেছে। এই এখানে শাড়ি নিয়ে এসছে নাকি? আমি এনে দিচ্ছি। অর্ণব ড্রেস পরে দরজা খুলে দেখে ইরা নেই। পরি শাড়ি পরে বের হয়েই অনিতা বেগমের রুমের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ কথা বলে চলে আসে। ইরা কেন টিকেছিল তা জানতে আগ্রহী না পরি। যদি সত্যিই কোনো প্রয়োজন থাকে তাহলে আবারও আসবে। শরীরের ওপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে পরি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে অর্ণব। পরি আস্তে আস্তে অর্ণবের কানের কাছে যেয়ে ছাড়ুন বলেই চিৎকার করে। অর্ণব এমন চিৎকার শুনে উঠে বসে পড়ে। কি হয়েছে? এত জোরে কেউ চিৎকার করে নাকি? তাহলে আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তোমার কি? আমার জামাইয়ের কানে কানে চিৎকার করেছি, আপনার কি? কি বলছো টিয়া পাখি? মুখে দুষ্ট হাসি নিয়ে বলল, তাহলে আমিও এখন আমার বউকে আদর করব, তোমারও কিছু না। কথাটা বলেই পরীকে টান দিয়ে অর্ণবের কাছে আনতেই অনিতা চৌধুরী দরজায় নক করলো। কি হলো? এভাবে চিৎকার করলা কেন? কি হয়েছে? সাথে আদি আর ইরাও এসেছে। পরি, কি হয়েছে তোমার? আদির শব্দ পেয়েই অর্ণবের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে। মা কিছু হয়নি, এমনি পরি খারাপ স্বপ্ন দেখছিল। পরি, তুমি ঠিক আছো তো? আবারও আদির শব্দ পেয়ে বেশ রেগে অর্ণব উত্তর দিল, কিছু হয়নি। মার থেকে মাসি দরদ বেশি দেখাতে আসবি না। অর্ণবের এমন রাগান্বিত কণ্ঠ শুনে সবাই চলে যায়। কিন্তু আদির ভেতরে অনেক কষ্ট হচ্ছে। কে দেখতে পারে এমন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে? মন চাচ্ছে ইরাকে ইচ্ছে মতো থাপ্পড় দেওয়ার জন্য। রাস্তা করার জন্য অর্ণব আর পরি টেবিলে যায়। অর্ণবকে বসতে বলে পরি খাবার আনার জন্য কিচেনে যেতেই আদি হ্যাঁচকে টান দিয়ে আদির অনেকটা কাছে নিয়ে আসে। এক হাত দিয়ে মুখটা চেপে ধরে। বেশ কিছুক্ষণ পরও যখন পরি আসে না তখন অর্ণব পরিকে ডাকতে ডাকতে কিচেনের দিকে যায়। অর্ণব পরীকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। কারো আসার শব্দ পেয়েই আদি পরীকে ফেলে দিয়ে দূরে সরে যায়। অর্ণব পরীকে এভাবে পড়ে থাকতে দেখে দ্রুত গিয়ে ওঠায়। অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। কি হয়েছে পরি? কিভাবে পড়ে গেলে? আদিকে আমি ভালোভাবে চিনি। কোনো প্রমাণ ছাড়া আঙুল তুললে আমাকে ভুল বোঝাতে, অর্ণবকে প্লাস বাড়ির সবাইকে। তাই এখন বলাটা ঠিক হবে না। কথাগুলো মনে মনে বলে অর্ণব উত্তর দেয়, শাড়ির মধ্যে পা লেগে পড়ে গিয়েছি। দেখে হাঁটবে তো, ব্যথা পেয়েছে অনেক? না, তেমন কিছু হয়নি। অর্ণব পরীকে নিয়ে রুমে যায়। বেডে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে, পরি তোমার কি এ বাসায় থাকতে অসুবিধা হচ্ছে? হলে বলো, আমরা অন্য কোথাও থাকবো। শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে চাই অর্ণব। স্বার্থপরের মতো নিজের জন্য মা বাবার মনে কষ্ট দিতে চাই না। জানেন তো আমার মা বাবা নেই, কিন্তু আমি আপনার মা বাবাকে নিজের মা বাবা হিসেবে মনে করি। আমি চেয়েছিলাম আমার একটা পরিবার হোক, হয়েছে ঠিকই, কিন্তু একটু সমস্যা আছে। আশা করি আপনি আমার পাশে থাকলে এই সমস্যাগুলো কিছু না। মা বাবা হিসেবেই মনে করি কি? আমরা তোর মা বাবাই। আমার মেয়ে নাই, আমি চাই আমার 2 ছেলের বউ আমার মেয়ের মতো এই বাড়িতে থাকুক। অনিতা চৌধুরী এই কথাগুলো বলে রুমে ঢুকলেন। পরি ফ্লোরে পড়েছিল শুনেই অনিতা বেগম এসেছিল দেখতে। পরির কথাগুলো শুনে অনিতা চৌধুরীর চোখে পানি চলে আসে।
এই যুগেও এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা তোমরা কথা বলো, আমি অফিসে যাচ্ছি। পরে তুমি মায়ের সাথেই থেকো। মা আপনি পরি খেয়াল রাখবেন। আমি যাই, অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বলেই অর্ণব চলে যায়। অনিতা বেগম পরীর সাথে কথা বলতে বসে পড়ে। 2 মিনিট পরই অর্ণবের নম্বর থেকে পরীর ফোনে মেসেজ আসে। অবাক হয়ে পরীর ফোন হাতে নিয়ে মেসেজ চেক করে। মেসেজে লেখা ছিল, দরজা দিকে এমনভাবে তাকাও যেন মা না বুঝতে পারে। পরী উত্তরে লেখে, কেন? লিখেই আবারও চোখ তাকায়। অর্ণব দরজায় এসে একটা ফ্লাইং কিস দিয়ে আবারও চলে যায়। পরী চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়। কি হলো পরি? কেউ এসেছিল কি? এভাবে তাকিয়ে আছো কেন? পরীকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে প্রশ্নটা করে অনিতা বেগম। কিছু না মা। বেশ কিছুক্ষণ গল্প করে অনিতা চৌধুরী চলে যায়। পরী রুমের দরজা আটকে বসে থাকে। জানে আদি যে কোনো সময় রুমে ঢুকে যেতে পারে। অর্ণব বেশ কয়েকবার কল দিয়েছে, কি করে, খেয়েছে কিনা, প্রায় সব ধরনের খোঁজখবরই অর্ণব রেখেছে। রাতে তো পরীকে রান্না করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু পরী এখনো রুম থেকে বের হচ্ছে না আদির ভয়ে। আর কত রুমে বসে থাকবে? দুপুরের খাবারও চম্পার রুমে দিয়ে গেছে। সব চিন্তাকে বাদ দিয়ে বের হলো পরী। যাই হোক, কাজ না করলে শাশুড়ির কাছে অপ্রিয় হতেও টাইম লাগবে না। পরী রান্নাঘরে যেতেই বেশ কিছুক্ষণ পর অর্ণব বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সুযোগ খুঁজছে আদি পরীর সাথে একটু কথা বলার। যেই আদি রান্নাঘরে ঢোকার জন্য পা বাড়াতে যাবে, ডিসিশন নিল, অমনি অমনি অর্ণব রান্নাঘরে ঢুকে পড়ল। টিয়া পাখি। ডাক্তার শুনতেই পরী বুঝতে পারল আর কোনো চিন্তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ লাগলো আসতে? পরীর পরনে নেভি ব্লু কালারের শাড়ি, হাতে চুড়ি পরেনি, শুধু একটা নাকে ছোট্ট নাকফুল দেয়া। শাড়ির আঁচলটা কোমরে গুজে রেখেছে, চুলগুলো হাত খোপা করে রেখেছে। সামনের ছোট্ট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। অর্ণব পরীর দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে একটা কিস করে। আমি রান্না করছি, এখানেও আপনার এমন প্রেম প্রেম ভাব দেখাতে হবে? হাত দিয়ে রান্না করেছো টিয়া পাখি? আমি হাত ধরে রাখিনি। যার মধ্যে প্রেম আছে সে সব জায়গায় প্রেম প্রেম ভাব দেখাতে পারে টিয়া পাখি। সরে দাঁড়ান, কেউ আসবে। আসলে আসুক, বিয়ে করা বউ আমার। পরি, কারো শব্দ শুনে অর্ণব পরী দুজনেই পেছনে তাকায়। বল। ভাইয়া, মা আপনাকে ডাকে। অর্ণব পরীর দিকে তাকিয়ে আবারও ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চলে যায়। পরী ইরা দুজনই অবাক হয়। ইরার সামনে এমনটা করায় পরী অনেক রেগে অর্ণবের দিকে তাকায়। পরীর এমন রেগে থাকতে দেখে অর্ণব বলে, আরে টিয়া পাখি রাগ করছো কেন? এখনই তো আবার চলে আসবো, মা কি বলে শুনে আসি। কথাটা বলেই দ্রুত পায়ে হেঁটে চলে যায়। বেশ ভালো করে অর্ণব বুঝতে পেরেছে ইরার সামনে চুমু খাওয়ায় এমন রাগ করেছে। আরেকটু রাগানোর জন্য কথাটা বলে আসলো, পরি, খুব সুখে আছিস দেখছি। তোর জলে নাকি? আমি কষ্টে আছি, তুই সুখে আছিস, তোকে আমি সুখে থাকতে দেব না। অর্ণবকে মা ডাকেনি, আমি ইচ্ছা করে অর্ণবকে দূরে পাঠিয়ে দিয়েছি। পরি, তুই কি ভালোই ভালোই এই বাসা থেকে বের হয়ে যাবি, নাকি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? ইরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরী বেশ জোরে থাপটা মারে, তাও চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে আছে দেখে বেশ রাগ হচ্ছে পরীর। চোখের সামনে থেকে যা, নয়তো আরো একটা দিব। পরি, তোর সাহস অনেক হয়ে গিয়েছে, তুই ইরাকে থাপ্পড় মেরেছিস। আমি থাপ্পড়টা যেমন কষ্ট পেয়েছি তার থেকে 4 গুণ কষ্ট আমি দেব তোকে। পরি, অর্ণব এর জন্য তোর এত সাহস বেড়েছে তাই না? তোর অর্ণবকেই যদি আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিই তো কি হবে তোর ভাবছি। তোর সংসারটা শেষ করে দেব। এই মেয়ে, তোকে তো আমি পরীর কাছ থেকে রান্না শিখে নিতে পাঠিয়েছি, এখন দেখছি শিখতে এসে ভাঙার প্ল্যান করছিস। তা কার সংসার ভাঙার কথা বলছিস? না মা, তেমন কিছু না, কথা বলছিলাম পরীর সাথে। এই মহিলা আবার কোথা থেকে আসলো, অসহ্যকর। আদি শুধু আমার হাতে নেই, নয়তো এই সবগুলোকে বুঝাতে পারতাম কত ধানে কত চাল। পরীকে পরে দেখে নেব, আগে অনিতা চৌধুরীকে থামাই। যাই হোক, শেষ কথা শুনেছে, পুরো কথা শুনলে তো এখন আমার শেষ ছিল। এই ইরা, কি ভাবছিস তুই? চেহারা তো শুধু মুলার মতো বানিয়েছিস, কাজকর্মে তো নাই।
অর্ণবের দাদিমা আসছে, বেশ ঝাঁঝালো মহিলা। কাজ আদব কায়দা না জানলে এই বাসা থেকে বেরও করে দিতে পারে। কেন মা, এখানে আসার কি দরকার? ইরার এমন কথায় বেশ রেগে অনিতা বেগম উত্তর দেয়। ছেলের বাসায় মা আসবে না নাকি? ঠিক আছে মা। হ্যাঁ হয়েছে, যাও এখন, দুজনের কাজে দুজনে সাহায্য করবে। বলেই অনিতা বেগম চলে গেলেন। পরি খাবারগুলো দ্রুত টেবিলে দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে অর্ণব ফোনে কথা বলছে। অর্ণবকে কথা বলতে দেখে পরি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আদির মা, একটু শুনে যাও তো। অনিতা চৌধুরী রাগান্বিত হয়ে আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছো কেন? অর্ণব কি আমার ছেলে না? তোমার বড় ছেলে। তাহলে সব সময় আদির মা বলো কেন? অর্ণবের মা বললে কি মুখে ব্যথা লাগে? কি বলবো, সবাই তো আমাকে অর্ণবের মা বলে মানতে পারে না। ছেলেটাও আমার সাথে বেশি কথা বলে না। আমাকে কেন আমার ছেলের থেকে পৃথক করে রাখো? আদির থেকে আমি অর্ণবকে বেশি ভালোবাসি, বুঝো না কেন তোমরা? কান্না করতে করতে কথাগুলো বলল অনিতা বেগম। ভুল হয়ে গেছে অনিতা, প্লিজ এমন করে কেঁদো না। বলেই হাত জোর করে ক্ষমা চেয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে গেলেন আজাদ চৌধুরী। সকালে ঘুম থেকে উঠে অর্ণবের মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে পরি। খুব সুন্দর লাগছে তাকে। অর্ণব জেগে থাকলে চোখের দিকে তাকাতেও লজ্জা লাগে। এই মানুষটার জন্যই এত সুখে আছে পরি। হঠাৎ ইচ্ছে করছে অর্ণবের ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিতে। আবার ভাবছে যদি অর্ণব উঠে যায় তাহলে তো ভীষণ লজ্জা পেতে হবে। ঘুমিয়ে আছে, আলতো করে দিয়ে দূরে চলে আসবো, তাহলে আর বুঝতেও পারবে না। এসব ভেবে অর্ণবের ঠোঁট দুটোতে আলতো করে চুমু খেতে গেলে অর্ণব পরীর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। অর্ণবের পিঠে কয়েক দফা মার পড়েছে। পরীর এমন করতে দেখে অর্ণব পরীর হাত দুটো নিজের হাতে বন্দি করে দেয়। বন্দি করে ছেড়ে দেয়। পরীর লজ্জায় অর্ণবের বুকে মুখ লুকায়। লুকিয়ে লুকিয়ে দেখার বিচার করলাম। কি ভেবে ছেলেটিয়া পাখি, আমি কিছু বুঝবো না? আপনি অর্ণবের বুকে মুখ রেখেই বলে। অর্ণব দু হাত দিয়ে জড়িয়ে নিয়েছে পরীকে। তাহলে তো আরো খারাপ হতে হয়। এই বলেই পরীর পেটে হাত দিতেই পরী ধাক্কা দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। টিয়া পাখি কদিন আমাদের কিভাবে পালিয়ে থাকে বলো তো? অনিতা চৌধুরী নাস্তা তৈরি করছে। কাজের লোকগুলো সুন্দর করে পুরো বাসা পরিষ্কার করে সাজাচ্ছে, কারণ আজকে অর্ণবের দাদিমা আসবে। উনি সবকিছু পরিবারটি পছন্দ করেন। মা, আমি আপনাকে সাহায্য করি। পেছনে ফিরে দেখে পরী দাঁড়িয়ে আছে। তুই এখানে এসেছিস কেন? যা গিয়ে দেখ অর্ণবের কি লাগবে। ওনার কিছু লাগবে না, আমি আপনাকে সাহায্য করি। এটা বলেই পরী কাজে হাত দিল। মা, আজকে তো অনেক কাজ, তাহলে আমাকে ডাকেননি কেন? এমনিতেও তোরা দুজন অনেক কাজ করিস, তারপর আবার সকাল সকাল ডাকতে চাইনি। পরি, খেয়াল করলাম তোর হাতে চুড়ি নাই কেন, গহনাও নাই কেন পরি? মা, আমার এত গহনা পড়তে ভালো লাগে না। অর্ণবের দাদিমা এগুলো পছন্দ করে না। যা গিয়ে সব পরে নে। শাড়ি ঠিক করে পরে মাথায় কাপড় দিয়ে রাখিস। বুঝিসই তো, আগের দিনের মানুষ। তোকে আর কত বলবো, আমার আশেপাশে আসবি না। তোর জন্য আমি আমার পরীকে হারিয়েছি। আদি, আমি তোমার বিয়ে করা বউ। আমার সামনে বারবার পরীর নাম কেন নাও? পরীকে আমি ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? এত পরি পরি করলে পরীকে পৃথিবী থেকে বিদায় করে দেব। চোখ খুলে ইরা নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। হঠাৎ কি হলো বুঝতেই পারলো না। শুধু মনে আছে আদির সাথে পরীকে নিয়ে কথা বলছিল আর মাথাটা একটু ঘুরতেছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। হসপিটালের সামনে আদিকে সজোরে থাপ্পড় মারলো পরী। আমার বোনকে কি করেছেন? আমি আমার বোনকে অনেক ভালোবাসি। শুধু ওর ভুলটা বোঝানোর জন্য আমি ইরার সাথে খারাপ ব্যবহার করতাম, তাই বলে আপনি ইরাকে? ব্যাস পরি, বিশ্বাস করো আমি ইরাকে কিছু করিনি। তুমি আমাকে ভুল বুঝছো। ইরা আমার সাথে কথা বলছিল, তারপর হঠাৎ করে নিচে পড়ে গেল। আর তোমার বোন যে নাটক করতে পারে, সে অবশ্যই জ্ঞান হারানোর নাটকও করতে পারে। কি সব বললে তুমি? এক হাতে কখনো তালি বাজ। আপনিও নাটক জানেন, দুজনেই একই। ইরা নামক পেশেন্টের অভিভাবককে পেছনে তাকিয়ে দেখে নার্স এই কথা বলছে। পরী অর্ণব পেশেন্টের হাজবেন্ড কে? কি হলো, কানে কম শোনো নাকি? চোখ রাঙিয়ে থাকতেই আদি এগিয়ে আসে। আমি? তা মিষ্টি খাওয়াচ্ছেন কখন? মানে? বাবা হচ্ছেন, মিষ্টি খাওয়াবেন না নাকি? পরী অর্ণব দুজনেই খুশি হলো, কিন্তু আদি পরীর দিকে ছলছল চোখ নিয়ে তাকিয়ে আছে। আদি, আমি যেহেতু সব ভুলে অর্ণবের সাথে ভালো আছি, তোমারও প্রয়োজন সবকিছু ভুলে ইরার সাথে সুখে থাকা।
তোমার জন্যই তো ইরা এত কিছু করেছে। আশা করি তোমার ওই বুঝটা আছে। বিয়ে যেহেতু করেছো, তাহলে ভালো রাখার দায়িত্ব তোমার। হ্যাঁ আদি, এখন আর ঝামেলা করিস না, আমাকে আমার মিষ্টি বউটাকে নিয়ে সুখে থাকতে দে। তুই যদি সত্যি পরীকে ভালোবাসিস তাহলে ইরাকে আবার ভালোবাসতি না, যাকে একবার মন থেকে ভালোবাস। আদি, তুমি মিষ্টি আনতে যাও। আমি আর অর্ণব ডক্টরের সাথে কথা বলে ইরাকে নিয়ে বাসায় আসছি। আমি আর অর্ণব ইরার সাথে দেখা করতে যাওয়ার সাথে সাথেই ডক্টর রুমে প্রবেশ। উনি মনে হয় অনেক টেনশনে থাকে সারাক্ষণ, এই জন্যই এমন হয়েছে। সারাক্ষণ তো কার পরীর ক্ষতি কিভাবে করবে তার টেনশনে থাকে। ঔষধগুলো ঠিকমতো খাওয়াবে আর প্রতি মাসে চেক আপটা ঠিকমতো করবেন। আশা করি মা ও বাচ্চা সুস্থ থাকবে। আর হ্যাঁ, আজকে বাসায় নিয়ে যেতে পারবেন। ইরার দিকে তাকাতেই দেখলাম খুব খুশি। মা হবার অনুভূতি অনেক মধুর হয়, তাই না বোন? ইরা আমার দিকে অপরাধের চোখে উত্তর দিল, হ্যাঁ। তারপরেও এই অনুভূতি নিয়ে আমার সাথে খেলা করেছিস। পরি বাদ দাও, চলো বাসায়, এখন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। পরি আর কোনো কথা বলো না। বাসায় যাওয়ার পর বাসায় সবাই খুব খুশি। অনেকদিন পর নতুন মুখ আসবে, কিন্তু আদিকে তেমন খুশি দেখাচ্ছে না। সোফায় চুপচাপ বসে আছে। পরি আস্তে আস্তে আদির দিকে গেল। পরি, কি হলো আদি, ভয় পাচ্ছ? এখন কেন তোমার বউয়ের পাশে যাচ্ছ না? এখন তো আর বাচ্চাটা অস্বীকার করতে পারবে না, বলতে পারবে না এই বাচ্চা আমার না। আমি অর্ণবকে বিয়ে করার আগেও কিন্তু তুমি আর ইরা খুব সুখের সংসার করেছো, আর রোজ আমাকে কাঁদানোর জন্য ছবি দিয়েছো। তাই তো এখন আমি রোজই কাঁদি, ছবিতে দেখে নয়, সামনে নিজের ভাইয়ের সাথে দেখে। পরি মেয়েকে হাসি দিয়ে রুমে চলে যায়। আজকে কতদিন পর আদির সাথে কথা হলো। ভালোবাসার মানুষকে কোনোদিনও ভোলা যায় না। হাজার সুখে থাকলেও ক্ষণিকের জন্য হলেও মনে পড়ে। অর্ণব নামটা এখন মনের সব জায়গায় বিচরণ করে। হয়তো মানুষটা না থাকলে সুখ নামক পাখিটা পরীর কাছে ধরা দিত না। মা হওয়ার অনুভূতি কেমন তা ইরা এখন বুঝতে পারছে। এই অনুভূতি নিয়ে ইরা পাক খেলায় মেতে উঠেছিল। কিছুক্ষণ পর কোথাও পরীকে না পেয়ে রুমে প্রবেশ করে দেখে ফ্লোরের মধ্যে বসে আছে বেডের উপর মাথা দিয়ে। অর্ণব দৌড়ে যায় পরীর দিকে। কোনো কথা না বলে কোলে তুলে নেয় পরীকে, বেডে বসিয়ে জিজ্ঞাসা করে। অর্ণবকে দেখলে মনে হয় পরীর সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। পরি, সিরিয়ালে কিন্তু আমার বাবা হওয়ার কথা ছিল। তো আমিও বাবা হতে চাই। এটা বলার সাথে সাথে পরী চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ রিয়া পাখি? পরীর অনেকটা কাছে গিয়ে কথাটা বলল অর্ণব। আসবো। কারো কণ্ঠ শুনে পরী অর্ণব দুজনেই সরে বসে। হঠাৎ ইরা রুমে ঢুকে পরীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে আরে, কি হচ্ছে এসব? পরি, আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। তুই মাফ না করলে আদি আমাকে কখনো মেনে নেবে না। পাগল তোমরা, মানুষ ভুল করে, আল্লাহ তাদের শুধরানোর সুযোগ দিয়েছে। আমি মাফ করে দিয়েছি, এখন আল্লাহর কাছে মাফ চাও। প্লিজ পরি, আমাকে মাফ করে দিও। তুমি যদি মাফ না করো তাহলে আমি এর সাথে সুখে থাকতে পারবো না। মাফ করে দিলাম, কিন্তু কথা দিতে হবে এমন কাউকে কখনো ঠকাবে না। কথা দিলাম, মাফ করছো তো? ইরা পরীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাও করে। বেশ কিছুক্ষণ পর তারা চলে যায়। পরী দরজা লক করে আসতে আসতে, দাদিমা নাকি আজকে আসবে, আসলো না কেন? উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। পরী আয়নায় চুল ঠিক করছে। টিয়া পাখি, আসবা তুমি? এত কি করো আয়নার সামনে? দেখতেছই তো। পরী ইচ্ছে করে বেড়ে যাচ্ছে না। অর্ণবকে রাগাতে অনেক ভালো লাগে, তাই। তুমি আসবা এখন? না। আসবা না? বললাম তো না। অর্ণব পরীকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, ঠোঁটে গভীরভাবে কিস করে। আই লাভ ইউ পরিণীতা। পরিণীতা নামটা অর্ণবের মুখে অনেক দিন পর শুনল। আজকে পরী আর কোনো কারণ না খুঁজে আই লাভ ইউ টু অর্ণব। কি বললো রিয়া পাখি? আজকে তো আর তোমাকে ছাড়ছি না বলেই পরিণীতার মাঝে হারিয়ে গেল অর্ণব।